নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাসের আজকে শুরু করব পর্ব ২৭। অধ্যায় ৬৮। তৃষা যখন তার জন্য চা করতে গেল তখন দীপনাথ সারা বাড়ি ঘুরে দেখতে বেরিয়ে পড়ল। তার মন ভালো নেই। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না, হাঁফ ধরে যায়। জীবন থেকে কি একটা হারিয়ে গেল হঠাৎ। মনের মধ্যে একটা আলো জ্বলত এতদিন, সেটা নিভিয়ে কে যেন একটা ঘুম আলো জ্বালিয়ে দিয়েছে। একটা লাবণ্য ছিল, একটা উগ্র আগ্রহ ছিল দিন যাপনের, বেঁচে থাকার। সেসব আর মনেই হয় না। সকাল থেকে কেবল গড়িমসি ভাব, দিন গড়িয়ে গড়িয়ে কাটে। বোস সাহেবকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, মাইল্ড স্ট্রোক। বিপদ তেমন কিছু নয়, তবু ডাক্তাররা সাবধান হচ্ছেন। ডাক্তার সেনগুপ্ত বলেছেন, মাইল্ড স্ট্রোকের পরের স্টেজেই মেজর স্ট্রোক হতে পারে। মহুয়াকে আগে কখনো দেখেনি দীপনাথ, কাল নার্সিংহোমে দেখল। বয়স ২৫-২৬-এর বেশি নয়। খুব সেজে এসেছিল বলেই কিনা কে জানে দারুণ সুন্দরী দেখাচ্ছিল। মহুয়া বোস সাহেবের কিরকম বোন তা জানে না দীপনাথ। রঞ্জন অতটা ভেঙে বলেনি, শুধু বলেছে, মহুয়াদির সঙ্গে অনেক দিনের আন্ডারস্ট্যান্ডিং। ফ্যামিলির ব্যাপার বলে আমরা বাইরে এ নিয়ে আলোচনা করি না। গম্ভীরভাবে দীপনাথ জিজ্ঞেস করেছিল, মহুয়া কেমন মেয়ে? খারাপ বলে কিছু শুনিনি কখনো, কিন্তু এ ব্যাপারটা ডেভেলপ করার পর সবই অন্যরকম হয়ে গেছে। মহুয়াদিকে কি আর ভালো বলা যায়? দুজনের মধ্যে কার ইনিশিয়েটিভ বেশি জানো? রঞ্জন মাথা নেড়েছে। যা ঘটবার তা ঘটেছে আমাদের অজ্ঞাতে। দীপনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছে, আমি এই ভেবে অবাক হচ্ছি, এতদিনের ব্যাপার তবু আমি জানতে পারিনি কেন। রঞ্জন হেসে ফেলে বলেছে, দীপুদা, এটা আপনার জানার কথাই নয়। মহুয়াদি আমার সেজ পিসির মেয়ে। ওদের বাড়িতে আমাদের ভীষণ যাতায়াত, তবু আমরাই ভালো করে জানি না। ভাষা ভাষা শুনেছি মাত্র। মহুয়ার ঠিকানাটা আমাকে দেবে? কেন, সেখানে যাবেন? গিয়ে লাভ নেই। মহুয়াদি ভীষণ রিজার্ভ মেয়ে, একটি কথাও বের করতে পারবেন না। কাল নার্সিংহোমেও খুব রিজার্ভ দেখাচ্ছিল বটে মহুয়াকে। বেশি হাসে না, কথা বলে না। এমএসসি পাশ করে পোকামাকড়ের ওপর শক্ত ধরনের রিসার্চ করেছে বলে শুনেছে দীপনাথ। মুখ চোখে পড়ুয়া ছাপটা আছে, বেশ লম্বা, ফর্সা, অভিজাত চেহারা। মুখখানা অসম্ভব মিষ্টি দেখতে। এই মেয়ে বোস সাহেবের প্রেমে কেন পড়বে তা বুঝতে পারছিল না দীপনাথ। রহস্যটা ভাঙতেই হবে। মণিদীপা নার্সিংহোমে আসে সকালের দিকে, বিকেলে কখনোই নয়। বোধহয় বিকেলে দীপনাথ যায় বলেই। কিন্তু বিকেলে বোস সাহেবের বাড়ির লোক, আত্মীয় কুটুমরা আসে। আসে মণিদীপার বাড়ি থেকে কখনো কেউ। বেশ ভিড় হয়ে যায় ঘরের মধ্যে। কালও ছিল এরকম ভিড়ের দিন। বোস সাহেবকে কয়েকটা কুশল প্রশ্ন করে এবং মহুয়াকে খুব ভালো করে দেখে করিডোরে এসে অপেক্ষা করছিল দীপনাথ, মহুয়ার জন্য। পৃথিবীর সব সমস্যারই সমাধান সে করতে পারবে এমন কথা সে নিজেও ভাবে না। কিন্তু দীপনাথের এ যাবৎকালের জীবন কেবল কতকগুলি প্রয়াস এবং চেষ্টার সমষ্টি। চেষ্টা করতে দোষ কি? সবাই চলে যাওয়ার পরও আধ ঘন্টা বেশি থেকেছিল মহুয়া। যখন বেরিয়ে এলো তখন খুব অন্যমনস্ক দেখাচ্ছিল তাকে। চোখ নিচুর দিকে, বটুয়াটা বুকের কাছে চেপে ধরা। সিঁড়ির কাছ বরাবর দীপনাথ তার সঙ্গ ধরে বলল, আপনি কি মহুয়া? নমস্কার।
আমার নাম দীপনাথ চ্যাটার্জি, আমি বোস সাহেবের। মহুয়া একটু থতমত খেয়ে অবাক হয়ে তাকায়। তারপর বলে, জানি, ওর কাছে শুনেছি। কোন দিকে যাবেন? মহুয়া একটু হাসল, বলল, "হুঁ, আমাকে এগিয়ে দেওয়ার দরকার নেই।" মরিয়া দীপনাথ বলে, কিন্তু আপনার সঙ্গে যে আমার একটু জরুরি দরকার। মহুয়া বোধহয় দরকারটা জানে, বোস সাহেবের কাছেই শুনে থাকবে। সংক্ষেপে বলল, আসুন, বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। নার্সিংহোমের গায়ে মিন্টো পার্ক, মাঝখানে পরিষ্কার চৌকো জলাশয়। মহুয়া বিনা ভূমিকায় পার্কে ঢুকল এবং প্রায় একবার দীপনাথের দিকে না তাকিয়ে বলল, এইখানে কথা বলা যায়? হ্যাঁ। বলে দীপনাথ বসবার জায়গা খুঁজছিল। মহুয়া ঘাসের ওপর বসে বলল, বলুন। দূরত্ব রেখে দীপনাথ বসে এবং কোনো রকম দ্বিধা সংকোচ এসে বাধা দেওয়ার আগেই বলে, আপনি ভুল করছেন। মহুয়া ন্যাকামি করল না, বিস্ময়ের ভান করল না, কিংবা জানতেও চাইল না কোন কাজটার কথা জিজ্ঞেস করা হচ্ছে। একটু চুপ থেকে মৃদু স্বরে বলল, আপনি খুব উদ্যোগী পুরুষ শুনেছি। দীপনাথের স্বভাবে একটা ঠাট্টা রসিকতার পুরনো রোগ আছে। সে জিজ্ঞেস করল, অধ্যবসায় আর উদ্যোগ শব্দের অর্থ কি এক? না, একটু আলাদা। তাহলে আমি উদ্যোগী নই, তবে অধ্যবসায়ী। মহুয়া এই কথাটাকে বাঁকাভাবে ধরল না, খুবই সিরিয়াস গলায় বলল, আমাকে আপনার কথা বলুন। কেন বলুন তো? আমার কথা জেনে কি হবে? আমি ধৈর্যশীল অধ্যবসায়ী লোকদের কথা পছন্দ করি। দীপনাথ মাথা নেড়ে বলে, আমার জীবনে তো তেমন কোনো কিছু ঘটেনি। ও আপনাকে খুব পছন্দ করে। বোস সাহেব? বলে দীপনাথ একটু হেসে বলে, আগে হয়তো বা করতেন, এখন করেন না। আপনি কি রিজাইন করতে চেয়েছিলেন? চেয়েছিলাম। বোস সাহেব হঠাৎ অসুস্থ হয়ে না পড়লে হয়তো এর মধ্যেই কাজ ছেড়ে দিতাম, কিন্তু উনি নার্সিংহোমে ভর্তি হওয়ায় আমাকেই সব সামলাতে হচ্ছে। জানি, সব শুনেছি। এও শুনেছি ওর অসুখ সম্পর্কে আপনি ওকে কয়েকদিন আগেই ওয়ার্নিং দিয়েছিলেন। আমার মনে হয় ওর এই অসুখটা অনেকদিন ধরেই পাকাচ্ছিল। মহুয়া মৃদু স্বরে বলল, এসব অসুখ অনেকদিন ধরেই তৈরি হয়, কিন্তু আমরা যারা ওকে ভালোবাসি বলে ক্লেম করি তারা কেউই এটা লক্ষ্য করিনি। আপনি করেছেন। দীপনাথ একটু লজ্জা পেয়ে বলে, সেটা কোনো ব্যাপার নয়, আমার ওয়ার্নিং উনি পাত্তা দেননি। পাত্তা দেয়নি নিজের সম্পর্কে ওর ভুল ধারণার ফলে। ও মনে করে ও খুব ফিট, খুব এফিশিয়েন্ট। আমি কিন্তু বোস সাহেবের স্বাস্থ্য নিয়ে কথা বলছি না। মহুয়া এ কথাতেও রাগল না, বলল, আপনাকে বলতে হবে না, আপনি কি জানতে চান তা আমি জানি। দীপনাথ চুপ করেছিল। মহুয়া উদাসভাবে কিছুক্ষণ জলের দিকে চেয়ে থেকে বলে, ভুল করছি তাও জানি, কিন্তু তবু তো এরকম কিছু ঘটে যায় যাকে ঠেকানো যায় না। ভুল কথাটা খুব নরম, এক্ষেত্রে শব্দটা হওয়া উচিত অন্যায়। আপনি তাও কি জানেন? জানি, কিন্তু আমার দিক থেকেও কিছু বলার আছে। বলুন, আমি শুনতেই চাইছি। কিছু করতেও চাইছেন, ঠিক তো? সম্ভব হলে। মহুয়া মৃদু হেসে বলল, আমিও আপনাকে হেল্প করতে চাই, কিন্তু পারবো কিনা জানি না। আপনার কথাটা বলুন। আমার কথা হলো, ও খুব হেল্পলেস। দীপা বৌদি ওকে কম্প্যানিয়নশিপ দিতে পারেনি। ওর দিক থেকেও একই রকম। যদি ওরা পারতো তবে আমি সরেই দাঁড়াতাম। আপনি সরে দাঁড়ালে কি পারবে? বোধ হয় না। আমি সরেই ছিলাম। বুধদার সঙ্গে বহুকাল আমার কোনো সম্পর্কই ছিল না। অতীতে যে সফটনেস ছিল সেটা আমি জোর করে মন থেকে সরিয়ে রাখতাম।
খুব কাজ করতাম। তারপর একদিন খুব রিসেন্টলি বুধদা আমার কাছে গিয়ে বলল, জীবনের আর মোটে কটা দিন আমার অবশিষ্ট আছে, এই কটা দিন আমাকে একটু শান্তি দাও, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। সঙ্গে সঙ্গেই কি আপনি প্রস্তাবটা মেনে নিলেন? না, বুধদার কাছে সব শুনলাম আগে, অনেক ভেবে বিশ্লেষণ করে বুঝলাম বুধদা হয়তো ঠিক কথাই বলছে। একটা কথা বলে রাখি, ও কিন্তু দীপা বৌদির কোনো নিন্দে করেনি আমার কাছে। বৌদি কেমন তা আমরাও জানি। কেন বলুন তো? একটু হেডস্ট্রং, একটু বেপরোয়া, খুব অহংকারী। বুধদার দরকার ছিল ধীর স্থির বিবেচক একটি মেয়ে। দীপনাথ সামান্য উষ্মার সঙ্গে বলে, কিন্তু বোস সাহেবই যে কিছুদিন আগে মিসেস বোসকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না। মহুয়া শান্ত গলায় বলে, এখনো ঠিক রাজি নয়। ডিভোর্স মানেই পাবলিসিটি। ও তা পছন্দ করে না, তাই চায়নি। আর তাতেই প্রমাণ হয় বুধদার দিক দিয়ে চেষ্টার ত্রুটি ছিল না। দীপনাথ গুম হয়ে থেকে কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করে, আপনারা কোনো ফাইনাল ডিসিশন নিয়েছেন? ওর অসুখ না হলে নিতাম, অসুখের জন্যই এখনো নিইনি। ডিসিশনটা কি পজিটিভই হবে? মহুয়া হেসে ফেলে বলল, আমি সিরিয়াসলি আপনাকে হেল্প করতে চাই, বিশ্বাস করুন। কথাটার মধ্যে কোনো বিদ্রূপ বা প্রচ্ছন্ন চ্যালেঞ্জ ছিল না। মহুয়া যে ভালো জাতের মেয়ে তাতে কোনো সন্দেহ করেনি দীপনাথ। সে শুকনো মুখে বলল, আপনি যদি চেষ্টা করেন তবে সব ঠিক হয়ে যাবে। মহুয়া ম্লান হেসে বলে, "হুঁ, আমি তো এই ব্যাপারে একজন পার্টি। আমার চেষ্টায় আন্তরিকতা থাকবে না। বরং আপনার মাথায় যদি কোনো সাজেশন আসে তবে আমাকে বলবেন।" আপনি যদি বিয়ে করেন? মহুয়া এ কথায় চটে উঠল না, তবে একটু গম্ভীর হয়ে বলে, ও প্রসঙ্গটা থাক, মানুষ তো পুতুল নয়। দীপনাথ লজ্জিত হয়ে বলল, মাফ করবেন, আমার বুদ্ধিশুদ্ধি একটু গুলিয়ে যাচ্ছে। মহুয়া উঠল, বলল, আজ আসি। সেই থেকে দীপনাথ আনমনা, বিমর্ষ। একা একা মেজবাড়িতে ফেরার সময় তার মনের মধ্যে নানা আবেগ, রাগ, হতাশা খেলা করে গেল। কিছু করার নেই তার, কিছু করা যাবে না। ঘুরতে ঘুরতে দীপনাথ বাবার ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজাটা খোলা। বাবা অবশ্য এখানে নেই, সোমনাথের কাছে আছে। ফাঁকা ঘরটার দিকে শূন্য চোখে চেয়ে থাকে সে কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে হেঁটে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ায়। বৌদি। তৃষা চা ছাঁকতে ছাঁকতে ফিরে চেয়ে বলল, কিছু বলছো? বলছি, হাটটা বাবার নাম করে চিত্রাকে আশীর্বাদই দিও। তোমার নামে নয়? না, বাবার নাম করেই দিও। বাবা হয়তো তেমন কিছু দিতে পারবে না, চিত্রার শ্বশুরবাড়িতে এ নিয়ে কথা হতে পারে। তৃষা মুখ টিপে একটু হাসল, বলল, সংসারে বুদ্ধি তো টিপ্পি টনটনে, বিয়ে না করলে কি হবে? দীপনাথ একটা শ্বাস ছেড়ে বলে, বিয়ে তো আর তোমরা দিলে না। বিয়ে দিতে কি ইচ্ছে করে বলো? এমন ভালো দেওরটিকে কোনো টকবগে মেয়ে এসে দখল করে নেবে? দেওর তো আর ফিরেও চাইবে না আমাদের দিকে। এখনই চায় না, বিয়ে হলে তো আরও। মনে থাকবে তো বৌদি, বাবার নাম করে দিও। থাকবে গো থাকবে। তোমার মতো বুদ্ধি বিবেচনা বাপু আমারও নেই। কথাটা আমার মাথাতেও খেলেনি। দীপনাথ ম্লান হেসে বলে, বাবাও যে সংসারের একজন এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন, সে কথা মনে না রাখাটা আমাদের পক্ষে গৌরবের নয় বৌদি। ইনফ্যাক্ট আমিও ভুলে গিয়েছিলাম, তুমি তো পরের মেয়ে। এইখানে চা খাবে না ঘরে? এই তো বেশ, দাও উঠোনে দাঁড়িয়ে খাই। বৃন্দাকে মোড়া পেতে দিতে বলি, দাঁড়াও। বৃন্দা মোড়া দিয়ে যায়। দীপনাথ আর তৃষা চায়ের কাপ নিয়ে মুখোমুখি বসে। দীপু, বলো।
তোমাকে এরকম দেখাচ্ছে কেন বলো তো আজ? মন ভালো নেই বৌদি। কেন? সব কি বলা যায়? আমাকে যায়, আমি তো তোমার পুরনো বন্ধু। দীপনাথ একটু হেসে বলে, তোমাদের সংসার টংসার অনেক দেখলাম বৌদি, কিছু ভালো লাগে না। একদিন পাহাড়েই চলে যাব, দেখো। আবার পাহাড়? ওটা যে তোমার মাথায় একটা কি ঢুকেছে। দীপনাথ চায়ে চুমুক দিতে দিতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। সেটা লক্ষ্য করে তৃষা আজ খুব নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে দীপু? দীপনাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সংসারে কারোর সঙ্গেই খুব একটা মাখামাখি করতে নেই বৌদি, তাহলে দুঃখ পেতে হয়। যত জড়াবে তত অশান্তি। এই অশান্তির ভয়েই কত লোক সাধু সন্ন্যাসী হয়ে পালিয়ে যায়। তুমিও কি সাধু হওয়ার কথা ভাবছ? প্রবল একটা শ্বাস ফেলে দীপনাথ মাথা নাড়ে। না বৌদি, সাধু হওয়ার মতো পজিটিভ মেটেরিয়াল আমার ভিতরে নেই। তবে একটা কিছু করব, আর ভাল লাগছে না। দীপু, জিজ্ঞেস করতে সংকোচ হয়, ব্যাপারটা কি হৃদয় ঘটিত? আরে দূর, তা নয়। অন্তত আমার হৃদয়ের ব্যাপার নয়। তবে কার হৃদয়? দীপনাথ একটু মৃদু হাসল। পেটের কথা বার করতে চাও? মুখে হতাশার ভাব দেখিয়ে তৃষা বলে, আমার কি সে সাধ্য আছে? দীপনাথ হাসি মাখা মুখেই চেয়েছিল, হঠাৎ বলল, বরং তোমার কথা বলো। তোমাকে আগের মতো দেবী চৌধুরানী মার্কা লাগছে না কেন বলো তো? ব্রজেশ্বর কি তোমার ওপর ডাকাতি করেছে? হৃদয় ছিনতাই? ভ্রু কুচকে তৃষা বলল, খুব রকবাজদের মতো ভাষা শিখেছ তো। তোমার ব্রজেশ্বরের বই গেছে আমার হৃদয় নিয়ে টানাটানি করতে। তাহলে সেই দেবী চৌধুরানীর মুখ চোখ হাবভাব এমন প্রফুল্লময়ীর মতো হয়ে গেল কেন? চেহারার লাবণ্য এসেছে বলছো? লাবণ্য তোমার বরাবর ছিল, ইয়ার্কি করো না। কি বলবে বলছিলে যে? তৃষা সত্যি হয়তো আর আগের মতো নেই, নইলে তার হঠাৎ দীর্ঘশ্বাস আসবে কেন? খানিকক্ষণ সে মুখ নিচু করে বসে রইল, তারপর বলল, দীপু, সংসার আমাকে আর টানে না। তোমার দাদাকে বলেছি কাশিতে বাড়ি করে দুজনে গিয়ে থাকব। দুজনে? বলে হাঁ করে থাকে দীপনাথ। বলে, এক বাড়িতে দুজনে থাকবে? তাহলে যে দুদিন বাদে বাড়ি থেকে দুটো লাশ পাওয়া যাবে। দুজনেই দুজনকে খুন করে ফেলেছে। আমরা দুজনে কি দুজনের অতটাই শত্রু দীপু? দীপনাথ হাসতে হাসতে দুলতে থাকে। তা একটু আছো তোমরা। একটু যে আছি তা অস্বীকার করছি না তো। তা বলে খুন করার মতো? আরে না না, ঠাট্টা করলেও দেখছি বিপদ। তোমার দাদাও ওরকম কথা বলে প্রায়। তার খাবারে নাকি বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, স্লো পয়জন। শ্রীনাথ চাটুর্যে একটু বায়ুগ্রস্ত, জানোই তো। রাগ করো কেন? আজকাল রাগ হয় না, সজলও বাবার কথা বিশ্বাস করে। সজল? সজল কি তার বাপের ভক্ত হয়েছে নাকি আজকাল? ভীষণ। বাপের জন্য সব পারে। দরকার হলে পরশুরামের মতো মাকে মেরে ফেলত, শুধু বাপ যদি হুকুম করে। আচ্ছা। বলে দীপনাথ খুব অবাক হয়ে ব্যাপারটা ভাবতে থাকে। যত ভাবে ততই অবিশ্বাস্য মনে হয়। সজলের হাতেই একদিন আমি খুন হয়ে যাব দেখো। অধ্যায় ৬৯। দীপনাথ কিছুক্ষণ হাঁ করে থেকে বলে, সজল তোমাকে মারবে? কি যে বলো তুমি বৌদি, তোমার মাথাটাই গেছে। তৃষা হাসে না, বিষণ্ণ আরতি মাখানো মুখে দীপনাথের দিকে চেয়ে বলে, আমার অবস্থায় না পড়লে কেউ আমার সমস্যা বুঝবে না জানি, কিন্তু আমার ভরসা ছিল আর কেউ না বুঝুক তুমি বুঝবে। একটু অসহিষ্ণু গলায় দীপনাথ বলে, সেই যে কারা রাতে তোমাকে বোমা মেরে গেছে, সেই থেকে তুমি সবাইকে সন্দেহ করতে শুরু করেছো।
আমি বলি, তুমি আরও কিছুদিন সংসার থেকে ছুটি নাও, দূরে কোথাও গিয়ে বেরিয়ে এসো। তোমার ভীষণ স্ট্রেন যাচ্ছে। নিবু নিবু গলায় তৃষা বলে, যেখানেই যাই কপাল আর কর্মফল সঙ্গেই যাবে। দীপনাথ একটু হাসল। তোমার কপাল কি এতই খারাপ বৌদি? বেশ তো আছো, জমজমাট তোমার সংসার, মেয়ের বিয়ে দিয়ে শাশুড়িও বনে গেছো। তৃষা মৃদু স্বরে বলে, সংসারে কোথায় যে দাঁড়াবো এখন সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না যে। আজকাল কেন যে কেবলই মনে হয় এসব আমার নয়, এরা আমার নয়, এখানে আমার কোনো জায়গা নেই। একদিন যদি মেরে নাও ফেলে তবু ঘাড় ধরে বের করে দেবে। এরা কেউ কেন আমাকে দেখতে পারে না বলো তো? আমি কি করেছি? কারা দেখতে পারে না? তোমার মেজদা, স্বপ্না, মঞ্জু, সজল, কেউ না। অভিমান নয়। তৃষার গলায় একটা সত্যিকারের আতঙ্ক স্পষ্ট হয়ে ধরা পড়ে দীপনাথের কাছে। সে টক করে কিছু বলল না, একটু ভাবল, তারপর একটু লঘু স্বরে বলল, তোমার দাপট কি একটু কমে আসছে বৌদি? তৃষা মাথা নাড়ল, বলল, কমেনি দীপু, কমলে আজ এত ভাবনায় পড়তাম না। আসলে আজকাল আমাকে ওরা কেউ ততটা সমীহ করে না, ভয় পায় না। বিশেষ করে সজল, ওর সঙ্গে কথা বলতে আজকাল আমারই ভয় ভয় করে। কি কথা আর কি জবাব দেবে তার ঠিক নেই। দীপনাথ সোজা হয়ে জিজ্ঞেস করল, সজল কোথায়? হিংস্র বন্য বিদ্বেষে ভরা দুটি চোখ একটু আড়াল থেকে লক্ষ্য করছিল তৃষাকে। দীননাথের শূন্য ঘরের দাওয়ার কাছে ঘেঁষে মস্ত এক নারকেল গাছ, তারই পাশে নিঃশব্দে দাঁড়িয়ে সজল। সে দূর থেকেই টের পাচ্ছিল তার মা বড় কাকার কাছে চুকলি কাটছে। কিসের চুকলি তা সে জানে না, কিন্তু মায়ের যে সবসময়ই কিছু গোপন করার আছে তা সে জানে। মা বড় কাকাকে কি বলছে তা জানার জন্য সজল ছটফট করছিল। বলতে কি, বড় কাকাকে তার ভীষণ ভালো লাগে। মা যদি তার সম্পর্কে বড় কাকাকে আজে বাজে কথা বলে বিষিয়ে দেয় তবে সে মাকে ছেড়ে দেবে না। বড় কাকার কাছে মার সম্পর্কে সব বলে দেবে, যা জানে সব। সজল নিজেও টের পায় তার শরীরে রাগ বড় বেশি, এত রাগ যে সারা গায়ে বিষ বিছুটির জ্বালা ধরে যায় মাঝে মাঝে। আর তার বেশিরভাগ রাগই মায়ের ওপর। বাবার খাবারে মা বিষ মেশায় কিনা তা সে সঠিক জানে না, কিন্তু বাবাকে রামলা খানের আড্ডায় নিয়ে যাওয়ার জন্য মা যে রঘু সাঁকরাকে লাগিয়ে দিয়েছিল তা সে জানে। লোকমুখে ছেলেবেলাতেই সে শুনেছে জ্যাঠামশাইয়ের এইসব বিষয় সম্পত্তি মা খুব সৎভাবে পায়নি। ছোট কাকাকে মা যে গুন্ডা লাগিয়ে মার দিয়েছিল এও তার অজানা নয়। সবচেয়ে বড় হয়ে যে প্রশ্নটা তার মনে দেখা দেয় মাঝে মাঝে তা হল তার বাবা কে। বড় হয়ে একদিন সে মাকে এই প্রশ্নটা করবে। সজল দেখে মা উঠে রান্নাঘরের দিকে চলে গেল। বড় কাকা একটু ভ্রু কুঁচকে বসে বসে কি যেন ভাবছে, মুখটা গম্ভীর। তারপর বড় কাকা দাঁড়িয়ে চারদিকে চেয়ে দেখে, আস্তে আস্তে হাঁটতে থাকে বাড়ির দিকে। সজল গাছের আড়াল ছেড়ে ক্ষেতের মধ্যে নেমে দৌড়তে থাকে, ঘুরপথে গিয়ে মুখোমুখি হবে। খুব তাড়াতাড়ি চলে এলো সজল। বড় কাকা সদ্য ভাবন ঘরের কাজ বরাবর পৌঁছেছে। তাকে দেখে খুব ক্ষীণ একটু হাসল বড় কাকা। সজল ভালো মানুষের মতো জিজ্ঞেস করে, কখন এলে? অনেকক্ষণ। তুই কোথায় ছিলি? এইখানেই। দীপনাথ হাত বাড়িয়ে তার কাঁধটা ধরে, বলে, কত লম্বা হয়েছিস। এই কাঁধে একটু হাত রাখা আর কত লম্বা হয়েছিস প্রশ্নটুকুর মধ্যে এক অথৈ সমুদ্রের গভীরতা। সজল এইটুকু এই বয়সে বুঝতে পারে কোনটা স্নেহ কোনটা স্নেহ নয়।
দীপনাথের হাতের স্পর্শটুকু আর গলার নরম কোমল লাবণ্য অনেকক্ষণ তার শরীর আর শ্রবণে কাজ করবে। সজল মুখ টিপে হেসে বলে, এখনো তোমার সমান হইনি। দীপনাথ মুগ্ধ চোখে হাড়সার প্রাণবান চেহারার সজলকে দেখছিল। দেখে তার চোখ আর মন ভরে গেল। চোখে বুদ্ধির ঝিলিমিলি খেলা করছে। বেড়ে ওঠা শরীরে এখনও শিশুর লাবণ্য ও মুখশ্রীতে পৌরুষ সত্ত্বেও এক বিস্ময় মাখানো সরলতা দেখে ভারী খুশি হল। এই তাদের বংশধর, এখনো পর্যন্ত একমাত্র বংশধর। কাঁধে সস্নেহে হাতের ভর রেখে দীপনাথ বলে, আয় বারান্দায় বসি। ভাবন ঘরের বারান্দায় পাশাপাশি বসে দীপনাথ বলে, খুব ইচ্ছে ছিল কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া করে তোকে নিয়ে যাব, ভালো স্কুলে পড়াবো, কিন্তু সে আর হলো না। কেন কাকা? দীপনাথ একটা মস্ত শ্বাস ছেড়ে বলে, অনেক অসুবিধে রে। আমাকে মাঝে মাঝে লম্বা ট্যুরে যেতে হয়, রান্না বান্নার লোক কাজের লোকও বড় পাওয়া যায় না। তার চেয়ে ভাবছি তোকে নরেন্দ্রপুরে ভর্তি করে দিলে কেমন হয়? সেখানে জিমনাসিয়াম আছে, থাকারই কথা। তুই কি ব্যায়াম করতে ভালোবাসিস? সজল মুখ বিকৃত করে বলে, না, শরীর সাজাতে আমার ভালো লাগে না। তবে আমি মার্শাল আর্টটা শিখতে চাই, আর বক্সিং। সেসব ওখানে বোধহয় নেই, দেখবো খোঁজ করে। তবে ওসব শিখতে চাস কেন? সেলফ ডিফেন্স না গুন্ডামি করবি? সজল হাসল। যারা অন্যায় করে আমি তাদের শিক্ষা দিতে চাই। করুণ একটু হাসি ফোটে দীপনাথের মুখে। খুব ধীরে ধীরে সে বলে, সব অন্যায় কি শুধু গায়ের জোরে ঠেকানো যায়? আগে নিজে ন্যায়বান হতে হয়, সাহসী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ কোথা থেকে জোর পায় জানিস? ভালোবাসা থেকে। মা বাবাকে যদি ভালোবাসিস, দিদিদের যদি ভালোবাসিস, সবাইকে যদি ভালোবাসিস, তাহলে দেখবি গায়ের জোরের তত দরকার হয় না। তোমার গায়ে কি খুব জোর বড় কাকা? আমার গায়ে? দীপনাথ প্রথমে অবাক হয়, পরে হাসে, বলে, দূর বোকা, আমি কি ব্যায়ামবীর না বক্সার? আমার কোনো জোরই নেই। তবে তুই জোরওয়ালা মানুষ হলে আমাদের আর দুঃখ থাকবে না। তবে সেটা শুধু গায়ের জোর নয় কিন্তু। গায়ের জোর কি খারাপ? তা নয়, তবে বেশি গায়ের জোরের কথা মনে রাখলে মনটা শরীরমুখী হয়ে যায়। তখন আর মাথায় সূক্ষ্ম চিন্তা আসতে চায় না। সজল মাথা নিচু করে চটির ডগা দিয়ে একটা কাকড়কে মেঝেতে ঘষছিল। হঠাৎ বলল, তুমি আমাকে খারাপ ভাবো না তো বড় কাকা? দীপনাথ অবাক হয়ে বলে, তোকে খারাপ ভাববো কেন? কেউ যদি তোমার কাছে কিছু লাগায় তাহলে তো ভাববে। তোর নামে আবার কি লাগাবে? লাগাতে পারে। বলে সজল একটু হাসল। তুমি কিন্তু বিশ্বাস করো না, বরং বাবাকে জিজ্ঞেস করে দেখো আমি খারাপ কিনা। দীপনাথ সস্নেহে হাসে, বলে, তোকে কেউ খারাপ ভাবে না। সজল একটু ভ্রুকুচকে কি ভাবে, তারপর বলে, আমি বোর্ডিংয়ে যাব না। কেন রে? বোর্ডিংয়ে কত মজা জানিস? জানি, আমার যেতে ইচ্ছেও করে, কিন্তু আমি চলে গেলে বাবাকে দেখবে কে? কেন, তোর বাবাকে দেখার লোকের অভাব আছে নাকি? বাবা আমাকে ছাড়া থাকতে পারে না। দীপনাথ একটু অন্যমনস্ক হয়ে গেল। সজল কি মেজদার ছেলে না বড়দার? লোকে নানা কথা বলে, সেসব কি সত্যি? শুধু শ্রীনাথের প্রতি সজলের এই প্রগাঢ় টান বড় ভালো লাগলো দীপনাথের। শ্রীনাথের ছেলে যদি নাও হয়ে থাকে সজল, তাহলেও এই বংশেরই ছেলে। দীপনাথ আর একবার মায়া ভরে সজলের লম্বা চিকন চুলে ভরা মাথাটা একটু নেড়ে দেয়, বলে, ঠিক আছে, কিন্তু এখানে থাকলে শুধু বাবাকে নিয়ে থাকলেই তো হবে না। মা তো ভেসে আসেনি, মাকে দেখবে কে? বাহ, মার তো বাবার মতন অবস্থা নয়, মাকে দেখার কি আছে?
সজলের চোখে হঠাৎ যে ঝলকানি দেখা দিয়েই মিলিয়ে গেল তা বেশ লক্ষ্য করল দীপনাথ। ঘৃণা, বিদ্বেষ, আক্রোশ সব দগদগ করছে ভিতরে। কিন্তু ওইটুকু বাচ্চা ছেলের মন এত বিষিয়ে গেল কি করে তা ভেবে পেল না দীপনাথ। আবার সজলের জন্ম রহস্য নিয়ে প্রশ্ন উকি দেয় মনের মধ্যে। বরদা মল্লিনাথের ছিল বুনো শুয়োরের মতো গোঁ, ক্ষেপা রাগ, ভয়ঙ্কর সাহস। যার উপর রেগে যেত তাকে পারলে খুন করে। সজলের চেহারায় এবং স্বভাবে নির্ভুল সেই বরদার ছাপ। দেবনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠল। মন ভালো নেই, কোথাও বেশিক্ষণ বসে থাকতে পারে না। সন্ধেবেলা বৌদির কাছ থেকে বিদায় নিয়ে সে ফেরার ট্রেন ধরল। তৃষা অনেকবার তাকে আটকাতে চাইল, কিন্তু দীপনাথ থাকতে রাজি হল না। অনেক ভাঙচুরের টুকরো চারদিকে ছড়ানো, জোড়া লাগানোর এক বৃথা চেষ্টা করে যাচ্ছে সে। তবু চেষ্টাই তো জীবন। হাওড়া থেকে সে সোজা চলে এলো নার্সিংহোমে। বোস সাহেব এখন অনেকটা ভালো, ঘরে ভিজিটার কেউ নেই। একা বোস সাহেব আধা শোয়া হয়ে একটা থ্রিলার পড়ার চেষ্টা করছে। আজকাল দেখা হলে বোস আর তেমন খুশি হয় না, কেবল শূন্য গর্ভ এক দৃষ্টিতে দীপনাথের দিকে তাকিয়ে থাকে। ওই ভ্যাবলা দৃষ্টির অর্থ বোঝে না দীপনাথ, কিন্তু এটা টের পায় বোসের ভিতরে খুব বড় রকমের একটা ভূমিক্ষয় ঘটে যাচ্ছে। আজ কেমন আছেন? তেমন কিছু খারাপ নয়, তবে এত ওষুধ খাওয়াচ্ছে যে মুখটা বিস্বাদ। এবার কিছুদিন কোথাও বেরিয়ে আসুন। কোথায় যাব? হতাশার গলায় বোস বলে। যে কোনো স্বাস্থ্যকর জায়গায়। বোস করুণ মুখ করে বিশাল জানলা দিয়ে বাইরে আদিগন্ত কলকাতার আলো অন্ধকারের দিকে চেয়ে থাকে। তারপর বলে, কোথাও যেতে ইচ্ছা করে না, গিয়ে লাভ নেই। দীপনাথ কি বলবে, চুপ করে থাকে। বোস সাহেব দূরের দিকে চেয়ে থেকেই বলে, আপনি আমার ভালো করতে চাইছেন, সে কথা শুনেছি, কিন্তু আমার কি সে ভালো হয় তা আপনার দৃষ্টিকোণ থেকে বিচার করাটা ঠিক নয়। তাতে ভালো না হয়ে খারাপও হতে পারে। দীপনাথ আস্তে করে বলল, মণিদীপাকে আমি বিয়ে করলে যে ভালো হবে সেটাই বা আপনি ধরে নিয়েছিলেন কেন? বোস একটু হাসল, তবে কিছু বলল না বা দীপনাথের দিকে তাকালোও না। জুয়ারির মতো মুখ করে দীপনাথও চুপ করে বসে থাকে। অনেকক্ষণ বাদে বোস বলে, আপনারা দুজনে হয়তো সুখী হতে পারতেন। দীপনাথ দীর্ঘশ্বাস ফেলে বলল, যার ভালোবাসা এক পাত্র থেকে অন্য পাত্রে শিফট করে তাকে আমি ভয় পাই বোস সাহেব। বোস তেমনই দূরের দিকে চেয়ে বলে, দীপা আপনাকে সত্যি ভালোবাসে। স্নিগ্ধদেবকেও বাসত। ইউ আর বিং ক্রুয়েল। আই অ্যাম সামটাইমস ট্রুথফুল। আপনাকে অ্যাভয়েড করতেই বোধহয় দীপা বিকেলের দিকে আসে না। উনি কি রোজ আসেন? বোস সাহেব একটা বড় শ্বাস ফেলে মাথা নেড়ে বলে, তা আসে, মেক্স মি টি, সার্ভস ব্রেকফাস্ট, সিগনিফাইং নাথিং। দীপনাথ শেক্সপিয়ারের ভাঙা উদ্ধৃতিটির অপব্যবহার শুনে একটু হাসল। বলল, আপনার কাজিনটি এক্সেপশনাল, কিন্তু তাকে বিয়ে করলেই যে আপনার সমস্যা মিটে যাবে এমন নয়। দেয়ার আর মোর দীপনাথস। তার মানে? আপনার যে বয়স এবং স্বাস্থ্যের যে অবস্থা তাতে অত্যন্ত যুবতী কোনো মেয়েকে তেমন কিছুই দেওয়ার নেই আপনার। কথাটা ভেবে দেখবেন। বোস রাগল না, কিন্তু ঘাবড়ানো মুখে আবার ক্যাবলা চোখে তাকিয়ে রইল দীপনাথের দিকে। নিঃশব্দে একজন কালো প্রায় কিশোরী নার্স ঘরে আসে। মৃদু ভদ্রস্বরে বলে, ভিজিটিং আওয়ার ইজ ওভার, প্লিজ। দীপনাথ ওঠে, দরজার কাজ বরাবর গিয়ে ফিরে তাকায়। নার্স বড় বাতি নিভিয়ে দিয়েছে। সবুজ আলোর একটা
অপ্রাকৃত পরিমণ্ডলে বোস এখনো আধশোয়া। এই সবুজের মধ্যেও তার মুখের ফ্যাকাশে রং দেখা যাচ্ছে। বোস অনুচ্চ স্বরে বলে, ইট ওয়াজ এ নক আউট। দীপনাথ বেরিয়ে আসে। পেল্লায় বড়লোকদের এই নার্সিংহোমের পিছল মেঝের ওপর দিয়ে লিফটের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হয়, সুখের এত উপকরণ সাজিয়েও মানুষকে সুখী করা যায় না তাহলে, হ্যাঁ? অঞ্জু টেলিফোন করলো সকালে। হ্যালো দীপা, তোমার জন্য একটা খবর আছে। ঢাকুরিয়া ব্রিজের ওপাশে একটা ঘর পাওয়া যাচ্ছে, নেবে? 2 লাখ সেলামি। 2 লাখ বলে মণিদীপা ঢোক গিলল। 2 লাখ চাইছে, বাট ইউ মে ট্রাই টু বার্গেন। 1.5 লাখের নিচে নামবে না, ধরে রাখো। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টে যে অনেক পড়বে। এখন তো সব কিছুই কস্টলি। ইন্টেরিয়ার ডেকোরেটররা এক একটা কাট থ্রোট। তবে আমার চেনা শান্তিনিকেতনের একটা ছেলে আছে, সে অনেক কমে দোকান সাজিয়ে দেবে। কম মানে কত? 1,000 মধ্যেই। তোমার তো বাপু কেবল শাড়ি বেচা নিয়ে কথা, আমাদের মতো ঝামেলার ব্যাপার তো নয়। স্টক কিনতে কত লাগবে তোমার কোনো আইডিয়া আছে? তুমি তো বাপু যোধপুরের বড়লোকদের ঘোল খাওয়াতে চাও, তাহলে কস্টলি শাড়ি বা এক্সক্লুসিভ চাই। দ্যাট উইল কস্ট ইউ মোর। তবু শুনি। আমার কোনো আইডিয়া নেই। রাফলি অ্যানাদার ল্যাক। সব শুদ্ধ 2.5 নিয়ে নেমে পড়ো। আমি তোমার সঙ্গে শিগগিরই দেখা করব। শিগগির নয়, কালই। কোনো স্পেস পড়ে থাকছে না। দেয়ার আর পিপল টু পে 2 lakhs ফর দ্যাট শপ। ভালো কথা। তোমার হাজব্যান্ড কেমন আছে? ভালো। কবে আনছো নার্সিংহোম থেকে? 2-1 দিনের মধ্যেই। আজ ছাড়ছি, কাল সকালের দিকেই চলে এসো। আচ্ছা। বলে ফোন ছাড়ে মণিদীপা। তারপর সম্পূর্ণ বেখেয়ালে সে একটা চেনা নম্বর ডায়াল করে। হ্যালো বলেই জিভ কাটের মণিদীপা। মনে ছিল না, বিভ্রম। নইলে দীপনাথের সঙ্গে যে এখন তার টকিং টার্মসে নেই। ওপাশ থেকে গম্ভীর গমগমে গসেই কণ্ঠস্বর বলে ওঠে, হ্যালো, চ্যাটার্জি স্পিকিং। হ্যালো। মণিদীপার গায়ে কাটা দেয়, বুক ঢিপ ঢিপ করে, সর্বোপরি গলা কেঁপে যায়। একটু সময় নিয়ে সে বলে, হ্যালো। দীপনাথ হঠাৎ বুঝি গলাটা চিনতে পারে। একটু হেসে বলে, কি হলো বলুন, আমি সেই দিন সেবক দীপনাথ। বাজে বকবেন না। কোনো প্রবলেম নাকি? কিন্তু আপনাকে বলে লাভ কি? এখনো কি মাথায় ব্যবসা ঘুরে বেড়াচ্ছে? বেড়াচ্ছে। কি করতে হবে আমাকে? টাকার জোগাড়? পারবেন? কত? ও সে অনেক। থাক, বলবো না। অধ্যায় 70। অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেলে। অফিসের পর দীপনাথ সোজা চলে আসে নিউ আলিপুরের ফ্ল্যাটে। আজ বোস সাহেব নেই, মণিদীপা একা রয়েছে। দীপনাথের আজ বুক কাঁপল না। দরজা হাট করে খোলা। পর্দা সরিয়ে দীপনাথ অতি পরিচিত বাসস্থানটিতে ঢুকল। আপাত দৃষ্টিতে মনোরমভাবে সাজানো, শান্ত ও সুন্দর এই বাসাটির ভিতরে ভিতরে কত হয়ে গেছে তা তার মতো নির্মমভাবে আর কে জানে। তবু কয়েকদিনের অবিরল বিচ্ছিন্ন চিন্তা ও দুশ্চিন্তা করে আর একটি জটিল সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে দীপনাথ বুঝি কিছু প্রবীণ হয়েছে। বয়ঃসন্ধির সেই আবেগ আর নেই। বয়ঃসন্ধি, এই বয়সে কথাটা তার ক্ষেত্রে আর চলে না। তবে ভেবে দেখলে তার কৈশোরের বয়ঃসন্ধি তো আজও ঠিকমতো কাটেনি। সাদা খোলের কালো নকশাপার একটি শাড়ি গায়ে আঁট করে জড়ানো, মিশমিশে কালো ব্লাউজ আর এলো খোঁপায় মণিদীপাকে আজ দারুণ ভালো দেখালো ভিতরের ঘর থেকে বসবার ঘরে ঢুকবার সময়। দীপনাথ মণিদীপার প্রবেশ থেকে বসা পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখল। আজ দুজনেই
অস্বাভাবিক শান্ত। দীপনাথ বিনা ভূমিকায় মৃদুস্বরে বলে, কি ঠিক করলেন? মণিদীপা ততোধিক মৃদুস্বরে অপরাধী মুখে বলে, আমার এছাড়া উপায় নেই। গড়িয়াহাটা ব্রিজের ওপাশে একটা দোকান ঘর পাওয়া গেছে। অনেক টাকা সেলামি চাইছে। কত টাকা? শুনলে আপনি বকবেন। দীপনাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে নাই বললেন, কারণ আপনার সোর্স অফ ক্যাপিটাল খুবই লিমিটেড। মণিদীপা হাল ছাড়তে চায় না, তাই করুণ গলায় বলে, আমার কিছু গয়না আছে, বেচলে কিছু টাকা পাওয়া যাবে। বাকিটা কোনো ব্যাংক বা কেউ দেবে না? আমি ঠিক বলতে পারবো না, তবে এটুকু জানি সেলামির খাতে কোনো লেজিটিমেট লোন থেকে টাকা পাওয়া অসম্ভব। আপনি সেলামির জন্য টাকা চাইছেন শুনলে কোন ব্যাংকার খুশি হবে বলুন? আমি আপনার পরামর্শই চাইছি। শুধু শুধু কেন নেগেটিভ সাজেশন দিচ্ছেন? আপনার দোকান যদি না চলে তাহলে টাকা পেলেও শোধ দেবেন কেমন করে? চলবে, আমি জানি চলবে। দীপনাথ মাথা নেড়ে বলে, আপনি জানেন না যে আপনি আসলে স্বপ্ন দেখছেন। এই হাড্ডাহাড্ডি কম্পিটিশনের বাজারে আপনার মতো অনভিজ্ঞের পক্ষে দোকান চালানো কত শক্ত জানেন? আমি পারবো, দেখবেন। দেবনাথ আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি আপনার না হওয়া দোকানটাকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছেন দেখছি। আমার বাপের বাড়ি ওই এলাকায়। দরকার হলে আমার ভাইরাও হেল্প করতে পারবে। যোধপুর পার্কে আমার চেনা জানা অনেকে আছেন, তারাও পেট্রোনাইজ করবেন। দোকানটা চলবে, আপনি ভাববেন না। দেবনাথ আচমকা জিজ্ঞেস করে, স্নিগ্ধদেব এখন কোথায়? মণিদীপা একটু অবাক হয়ে বলে, কেন, আমেরিকায়? আপনাকে তো বলেইছি। দেবনাথ একটু হাসল। জানি, শুধু আপনাকে মনে করিয়ে দিলাম। এক বিপ্লবী আমেরিকায় দেদার টাকা কামাচ্ছে, আর এক বিপ্লবিনী যোধপুরে শাড়ির দোকান খুলতে সেলামির টাকা জোগাড় করছে। বিপ্লবকে একদম ডুবিয়ে দিলেন মিসেস বোস। মণিদীপা একটু গম্ভীর হয়। শুনুন, কি একটা কথা আছে না, হাতি ফাঁদে পড়লে। দীপনাথ শব্দ করে হাসল। আমি সেই চামচিকে তাহলে? যাকগে, নো অফেন্স টেকেন। আমি বলতে চাইছিলাম, টাকাটা তো অনায়াসেই স্নিগ্ধদেব আপনাকে পাঠাতে পারে। ধার হিসেবেই দিক, পরে দেশে এলে শোধ দিয়ে দেবেন। স্নিগ্ধর টাকা নেব? কেন নয়? একসময় তাকে আপনি বিস্তর টাকা দিয়েছেন। কত টাকা তার হিসেব আছে? মণিদীপা খুব গম্ভীর হয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, স্নিগ্ধকে আমি যত টাকা দিয়েছি তা হিসেব করলে হয়তো ওই সেলামির টাকার চেয়ে বেশি দাঁড়াবে। কিন্তু টাকাটা তো স্নিগ্ধ নেয়নি, পার্টির কাজে লেগেছে। ঠিক জানেন? মণিদীপা মাথা নেড়ে বলল, না, তবে স্নিগ্ধকে অবিশ্বাস করারও কিছু নেই। পার্টির সঙ্গে আপনার ডাইরেক্ট যোগাযোগ ছিল না? না, কোথায় ওদের আন্ডারগ্রাউন্ড সেন্টার তাও আমি জানি না। টাকার কোনো রসিদ পেয়েছেন কখনো? না, সেরকম নিয়ম নেই। দীপনাথ আবার অন্য দিক থেকে সওয়াল শুরু করে। স্নিগ্ধদেব যখন আমেরিকায় গেল তখন ধরে নিতে হবে সে পার্টির আদর্শে অনুগত ছিল না। সে যে টাকাটা পার্টির ফান্ডেই জমা দিয়েছে এমন কথাও মনে করা যায় না। মোরওভার সে ছিল দরিদ্র স্কুল মাস্টার। বনিদীপা তীক্ষ্ণ চোখে দীপনাথকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করতে করতে বলছিল, মানছি স্নিগ্ধ ইজ নাও এ ফলেন গাই, কিন্তু বরাবরই সে এরকম ছিল না। আপনি কি করে জানেন, বোকা মেয়ে? স্নিগ্ধদেবের মতো সুপার ইন্টেলিজেন্সের লোককে বুঝতে পারা কি সহজ? আপনি বিচার করছেন কিছু না জেনেই। স্নিগ্ধদেবকে আপনি চোখেও দেখেননি কখনো। আমি অভিজ্ঞতা থেকেই জানি। মণিদীপা তার ঘাড় অত্যন্ত দৃঢ়ভাবে নেড়ে বলে, না, জানেন না। স্নিগ্ধ নিজের দরকারে টাকা চাইলেও আমি দিতাম। স্নিগ্ধ নিজের জন্য কখনো ভাবত না। তার ধ্যান জ্ঞান ছিল পার্টি এবং আদর্শ।
বিপ্লবের জন্য অনেক টাকার দরকার। স্নিগ্ধদেব গরিব হলেও নিজের মাইনে থেকে একটা পার্সেন্টেজ বরাবর পার্টিতে ডোনেট করত। ওর পতনের শুরু কবে থেকে তা কি আপনি জানেন? না, ওর স্বভাব ভীষণ চাপা। এমনও তো হতে পারে স্নিগ্ধদেবের পতন অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু আপনি টের পাননি। আপনি ওর বাইরের ছদ্মবেশেই মুগ্ধ ছিলেন, আর তখন স্নিগ্ধদেব পার্টির নাম করে আপনার কাছ থেকে টাকা আদায় করে নিজের ঘর গোছাতো। এরকম হতে পারে না তা বলছি না, কিন্তু হয়নি। আপনি এখনো স্নিগ্ধদেবের প্রতি দুর্বল। মণিদীপা মৃদু হেসে বলে, যেমন আপনি এখনো স্নিগ্ধ সম্পর্কে ভীষণ ভীষণ জেলাস। দীপনাথ গাম্ভীর্য ঝেড়ে হেসে ফেলে, অত্যন্ত সরল প্রাণখোলা হাসি। তারপর বলে, তবু বলি, স্নিগ্ধদেবের খপ্পরে পড়ে আপনি অর্ধেকটা জীবন নষ্ট করেছেন। মুহূর্তে মণিদীপা জবাব দেয়, বাকি অর্ধেকটা নষ্ট করেছে কে জানেন? যে মূর্তিমানটা এখন আমার সামনে বসে জ্বালাচ্ছে। দীপনাথ হাসল, লাল হলো, তারপর একটু গম্ভীর হয়ে বলল, স্নিগ্ধদেব কিন্তু সত্যিই টাকাটা আপনাকে ধার হিসেবে দিতে পারেন। একটা চিঠি লিখে দেখুন না। কিন্তু আমি যে স্নিগ্ধ টাকা চাই না, না খেতে পেয়ে মরলেও না। কেন বলুন তো? দীপনাথ সন্দেহের গলায় জিজ্ঞেস করে, দ্যাট ইজ মাই কনসেপশন অফ সেলফ রেসপেক্ট। যাকে আমি একসময় টাকা দিয়েছি তার কাছে হাত পাততে আমায় আত্মমর্যাদা লাগে। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। দেবনাথ মৃদু হাসে, বলে, আমি অবশ্য জানতাম। কি জানতেন? আপনি স্নিগ্ধদেবের টাকা নেবেন না। অনেকদিন আগে আপনি একবার বলেছিলেন বোস সাহেবের ছাড়া অন্য কারো টাকা নিতে আপনার ঘেন্না করে। মণিদীপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ, আজও করে, আফটার হোয়াট হ্যাজ গন বিটুইন আস। কিন্তু আমরা প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। প্রসঙ্গটা কি যেন? তেলামির টাকা। কত তা এখনো বলেননি। 2 লাখ। দীপনাথ হাঁ করে চেয়ে থেকে হঠাৎ চাপা আর্তস্বরে বলে ওঠে, জল জল বাতাস। মণিদীপা তড়িঘড়ি উঠতে গিয়েও থেমে হেসে ফেলে। খুব প্র্যাকটিক্যাল জোক শিখেছেন। বাস্তবিকই আমার মাথা ঘুরছে। ইয়ার্কি মারবেন না, ইট ইজ এ কোয়েশ্চেন অফ মাই এক্সিস্টেন্স। 2 লাখ? আমি ভুল শুনিনি তো? না, আর আপনি এও জানেন যে 2-3 লাখে আজকাল কিছুই হয় না। আপনি এখন একটা বড় বিজনেস ফার্মের প্রায় হর্তাকর্তা। আপনার না জানার কথা নয়। দেবনাথকে আজ দীর্ঘশ্বাসে পেয়েছে। খুব জোরালো একটা শ্বাস ফেলে সে বলে, আমরা হচ্ছি কলুর বলদ, কিন্তু মিসেস বোস, আমি আপনাকে খুশি করতে আমার যা সাধ্য তা করব। করবেন? করব। আমার নিজের বোধহয় 1030 টাকা ব্যাংকে আছে। এলআইসি থেকেও কিছু রেজ করতে পারি। অফিসও কিছু অ্যাডভান্স দেবে। সব মিলিয়ে 50-60 হাজার হয়ে যেতে পারে, কিন্তু এর বেশি নয়। আপনি দেবেন? খুব অবিশ্বাস নিয়ে চেয়ে থাকে মণিদীপা। দিলে আপনি নেবেন না? মণিদীপা জবাব দিতে পারে না অনেকক্ষণ। দীপনাথ, দীপনাথই হয়তো তার সত্যিকারের সর্বনাশের মূল। তবু বহুকাল ধরে গোপনে গোপনে নদীর ভূমিক্ষয়ের মতো মণিদীপার সব অহংকার ভাসিয়ে নিয়েছে যে অনভিপ্রেত ভালোবাসা, তারই মোহনা ওই দীপনাথ। কোনোদিনই আর দীপনাথকে ভালোবাসার কথা বলবে না মণিদীপা, কিন্তু ভালো না বেশেও তার উপায় নেই। কিন্তু দীপনাথের টাকাও যে নেওয়া যায় না, কিছুতেই না। মণিদীপা ঠোঁট উল্টে বলল, একজন স্লেভের টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিতে চাই না। প্রশ্নটা তা নয়। প্রশ্ন হলো, আমার টাকা নিতে আপনার কোনো সূচিবায়ু আছে কিনা? হয়তো আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দীপনাথ বলে, বাঁচলাম। পৃথিবীতে এখনো এই জন্যই বুঝি চন্দ্র সূর্য ওঠে।
কথাটার মানে কি? মানে বুঝে আপনার দরকার নেই। আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যালাউড। কিন্তু টাকা না নিলে আপনার দোকানের কি হবে? মণিদীপা হঠাৎ বসে বসে ছেলে মানুষের মতো ঠ্যাং দুটি নাচালো একটু। তারপর নিপাট ভালো মানুষের মতো মুখ করে বলল, হবে না। হবে না? না, কেউ যখন চাইছে না তখন না হওয়াই ভালো। দীপনাথ ভ্রু কুঁচকে একটু কি যেন ভাবে, তারপর হঠাৎ একটু সরল হাসি হেসে বলে, কথাটা ঠিক হলো না। কোন কথাটা? কেউ চাইছে না এমন কিন্তু নয়। অন্তত বোস সাহেব চেয়েছিলেন যে আপনি দোকান টোকান কিছু করে সেলফ সাফিসিয়েন্ট হন। বটে, বলেনি তো কখনো। আমাকে বলেছিলেন, আমি তাকে অন্য পরামর্শ দিই। মণিদীপাকে এই স্বীকারোক্তি খুব একটা স্পর্শ করে না, তবু আলগা গলায় জিজ্ঞেস করে, তারপর? তারপর আর কথাটা এগোয়নি। তবে ভাবছি এখন একবার বোস সাহেবকে অ্যাপ্রোচ করলে উনি হয়তো টাকাটা দিয়ে দেবেন আপনাকে। দিয়ে দেবে ঠিকই, বাট হি উইল বাই হিজ লিবার্টি বাই দ্যাট মানি। কিন্তু আপনিও লিবার্টি দিতেই চান। চাই, কিন্তু সেটা টাকার বিনিময় নয়। আই উইল গিভ হিম লিবার্টি আউট অফ পিটি, আউট অফ হেট্রেড, টাকা নয়। দীপনাথ আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বড্ড গোলমালে ফেললেন। আমাকে নিয়ে আপনার অনেক গোলমাল চলছে, সরি দীপনাথ বাবু। এই সময় বেয়ারা ট্রে ভর্তি খাবার আনে এবং ক্ষুধার্ত দীপনাথ খেতে খেতে গোটা সমস্যাটাই ভুলে যায়। অধ্যায় ৭১। বহুদিন বাদে ছবির কাছে একটা আয়না চাইল প্রীতম। আয়নাটা দিয়ে তো ছবি, আজ আমি নিজেই দাড়িটা কামাবো। কেন বরদা, হারুন আপিত তো কামাতে আসবেই। না, আজ একটু সেলফ সার্ভিস করে দেখি। ছবি দাড়ি কামানোর সরঞ্জাম এনে দেয়। আয়নাটা ভারী অদ্ভুত। প্লাস্টিকের ফ্রেমে বাঁধানো ছোট আয়নাটার দু পিঠেই মুখ দেখা যায়। এক পিঠে ম্যাগনিফাইং উত্তল কাচ থাকায় মুখটা বিরাট বড় দেখায়। এই জিনিসটা এই প্রথম দেখল প্রীতম। তার অসুস্থতার অবকাশে কত নতুন জিনিস বেরিয়ে গেছে। নিজের ৪-৫ গুণ বড় মুখের দিকে চেয়ে রইল প্রীতম। সে কতটা শীর্ণ, কতটা ফ্যাকাশে তা ঠিক বুঝতে পারল না। তবে সে যে দৈত্যের মতো প্রকাণ্ড এবং বিপুল শক্তিমান, সে কথা আয়নাটা তাকে বোঝাবার চেষ্টা করতে লাগল। সেই সঙ্গে এ কথাও মনে করিয়ে দিতে লাগল যে ২-৩ বছর আগেও সে যেমন ছিমছাম স্মার্ট চেহারার মানুষ ছিল, এখনও সেই রকমই আছে। বিনা দুর্ঘটনায় দাড়ি কামিয়ে ফেলে প্রীতম বারান্দায় তার প্রিয় চেয়ারে গিয়ে বসে, হাতে আয়নাটা। আরও স্পষ্ট আলোয় আয়নাটা মুখের সামনে ধরে এসে নিজেকে মিথ্যে মিথ্যে করে বলে, তুমি আগের চেয়ে ভালো আছো, তোমার উন্নতি হচ্ছে, তুমি মরবে না। নিজেকে সে প্রশ্ন করতে লাগল, জীবাণুদের কোলাহল নেই, বহুকাল শুনিনি। সেই নিঃসঙ্গতার বাঘটা ডাকছে না, মৃত্যু ভয় একটু আছে, এত সামান্য যে ঠিক ভয় বলা যায় না। মৃত্যু চিন্তাই হবে হয়তো। তবে যাও প্রীতম, তুমি মুক্ত, যেখানে খুশি চলে যাও। যাব, যাও। মরমের সাইকেলটা বারান্দায় ঠেস দিয়ে দাঁড় করানো। লক, কিন্তু চাবিটা খুলে নেয়নি মরম। কিছু না ভেবেই প্রীতম চেয়ার ছেড়ে ওঠে। বারান্দা থেকেই উবু হয়ে চাপে সাইকেলের সিটে। লকটা খুলে নেয়। শরীর কাঁপে, পা কাঁপে, তবে খুব বেশি নয়। সিটে বসে সামান্যক্ষণ দম নেয় সে। প্যাডেলে ডান পা রেখে বাঁ পায়ে যতদূর সম্ভব জোরে একটা চাড় দেয় সে।
হ্যান্ডেলটা বার দুই প্রচণ্ডভাবে ডাইনে বাঁয়ে ঘুরে গিয়ে আচমকা সোজা হয়। একটু ঢালু মতো জায়গাটার ওপর দিয়ে হঠাৎ সাইকেলটা গড়িয়ে যেতে থাকে। ভীষণ কাঁপছে হাতল, ভীষণ দুলছে প্রীতম, কিন্তু চেষ্টাই তো জীবন। প্রাণপণে সে পা দিয়ে প্যাডেল করতে চেষ্টা করে। রাস্তার ধারে ট্রেনের ওপর পাতা কংক্রিটের অপ্রশস্ত সাঁকোটা শুধু কপাল জোরে পেরোতে পারে সে। তারপর রাস্তা, বিপজ্জনক, ভয়ঙ্কর, তবু মুক্তি। আশ্চর্য এই যে টলমল সাইকেলটা পড়েও গেল না, চৌপথি ছাড়িয়ে গড়গড়িয়ে চলতে লাগলো। চলন্ত সাইকেলে প্যাডেল করতে খুব বেশি কষ্ট নেই, কিন্তু কষ্ট হ্যান্ডেল সোজা রাখায়। এ পাড়ায় কচ্চিৎ কদাচিৎ এক আধটা মোটর গাড়ি আসে, রিক্সা অবশ্য অনেক, আর সাইকেল। প্রীতমের ভয় করছিল, হয় কোনো সাইকেল বা রিক্সার সঙ্গে ধাক্কা খাবে, নয়তো রাস্তা ছেড়ে পাশের নর্দমায় গিয়ে পড়বে। কিন্তু পড়ছিল না। চৌপথি ছাড়িয়ে মাঠের ধার অবধি চলে এলো সে। পিছনে একটা হইচই শোনা যাচ্ছে, আশেপাশের লোক অবাক হয়ে দেখছে। আনন্দধামের বারান্দা থেকে পিনুর মা অবাক গলায় চেঁচাচ্ছেন, ওরে শম্ভু, ওরে তারক, শিগগিরি গিয়ে প্রীতমকে ধর, দেখ কি সর্বনেশে কাণ্ড করছে ছেলেটা। হ্যাঁ, এটা ঠিকই যে সে একটা সর্বনেশে কাণ্ডই করেছে আজ, কিন্তু এই আধখানা বেঁচে থাকার নিরন্তর বন্দিত্ব থেকে মুক্তি আর খুব দূরে নয়। অনেকদিন তার জীবনে মৃত্যুর শাসন বড় গুরুভার হয়ে চেপে বসে আছে। সে তো জানে মরবেই, তাই মৃত্যুর হাত থেকে এই ছুটি নেওয়া। ওরা তাকে ধরে ফেলবে। পিছনে ছুটন্ত পায়ের আওয়াজ আসছে, কারা চেঁচিয়ে ডাকছে, প্রীতমদা, প্রীতমদা থামুন, আমরা আসছি। প্রীতম তার সর্বস্ব দিয়ে ভর দিল প্যাডেলে। তার দুর্বল পায়ে তেমন জোর নেই যে সাইকেলকে এরোপ্লেনের মতো ছোটাবে। তবু এই অবস্থায় যতখানি জোরে সম্ভব সাইকেল ছুটতে থাকে। হ্যান্ডেলের আঁকাবাঁকা হয়ে যাওয়াটা একটু কমে এলো, স্থির হলো। সরু রাস্তায় যথাসাধ্য ধার ঘেঁষেই প্রীতম চালিয়ে নিতে পারছে। উল্টো দিকের 4টে রিক্সা অনেকটা তফাত দিয়ে পেরিয়ে গেল তাকে, একটা মোটর গাড়িও। উত্তরাভিমুখী প্রীতমের সাইকেল রইল বহমান। কিন্তু এ পাড়ার শতকরা 50 জনই তাকে চেনে। অচেনারাও সাইকেলে রুগ্ন চেহারার লোকটিকে দেখে অবাক হয়। সুতরাং সে প্রবলভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। পিছনের দিক থেকে একটি দুটি স্বাস্থ্যবান ছেলে বেগবান সাইকেলে এসে এক্ষুনি তাকে ধরে ফিরিয়ে নিয়ে যাবে, তাও জানে প্রীতম। তাই সে যতদূর সম্ভব চেনা পরিচয়ের গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য দুটো বাঁক ফিরল। কিন্তু বুকে হাঁফ ধরে আসছে, গায়ে ঘাম, হাত পায়ের প্রতিটি সন্ধিতে খিল ধরার যন্ত্রণা। প্রচণ্ড রোদে তার চোখ ঝলসে যাচ্ছিল, চোখের দৃষ্টিও কিছুটা আবছা এখন। তবু সব বাধাকে ছাড়িয়ে প্রীতম চলতে থাকে, খানিকটা অন্ধের মতো, খানিকটা যন্ত্রের মতো। রাস্তা খুবই সরু, এত সরু যে একটা রিক্সা উল্টো দিক থেকে এলেই সে বিপদে পড়বে। সাইকেলের উপর তার এত নিয়ন্ত্রণ নেই যে অল্প জায়গা দিয়ে গলে যেতে পারবে। তবু বেপরোয়া প্রীতম প্রবল শ্বাস ফেলতে ফেলতে হেলে প্যাডেলে চাপ দিয়ে সাইকেলটাকে যথাসাধ্য বেগবান রাখছিল। আর একটা মোড় ঘুরতে গিয়েই প্রীতম পড়বে প্রীতম জানত, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি নেয়নি সে, সাবধান হয়নি। তাই জানা সত্ত্বেও পড়াটা হলো আচমকা। বাঁ হাতে আর একটা পাথরকুচির রাস্তার বাঁক নিয়েই সে দেখতে পায় সামনে ইট বোঝাই একটা টাটা মার্সিডিজ লরি থেকে মাল খালাস হচ্ছে। নিরন্ধ্র অবরোধ। প্রীতমের সাইকেলে ব্রেক ছিল বটে, কিন্তু সেটাকে যথেষ্ট জোরে চেপে ধরার মতো শক্তি ছিল না তার হাতে। সুতরাং শুকনো একটা নর্দমার খাতে সাইকেল শুদ্ধ নেমে খানিক দূর গড়িয়ে গেল সে। তারপর ধাক্কা মারল ইটের পাজায়।
বেঁকে গেল সাইকেল, আরও একটু নিয়ে গেল তাকে। ফাঁকা ঘাস জমির ওপর ঢলে পড়ে গেল প্রীতমকে নিয়ে। ব্যথা বেদনা টের পেল না প্রীতম, তবে চোখে অন্ধকার নেমে এলো। গভীর শ্বাস ফেলে তৃপ্তিতে চোখ বুঝল সে। মথিত ঘাস আর ভেজা মাটির গন্ধ, রোদের সুঘ্রাণে ভরে গেল তার শ্বাস। ঘাস পোকাদের শব্দ শুনতে শুনতে সে চেতনা হারালো। খুব বেশিক্ষণের জন্য অবশ্য নয়। চোখে মুখে প্রথম জলের ঝাপটা পড়তেই চোখ মেলে সে, হাত তুলে ওদের বারণ করে আর জল দিতে। হাসি মুখে ঘাসে শুয়ে থেকে সে উজ্জ্বল আলোয় মাখা অনেকখানি আকাশকে চেয়ে দেখে। এতখানি স্বাধীনতা বহুকাল ভোগ করেনি সে। পাড়ার ছেলেরা তাকে ধরে তোলে। প্রীতমদা, এবার বাড়ি চলুন। ওরা তাকে একটা রিকশায় তোলে। একজন তার পাশে বসে তাকে ধরে থাকে। পাড়া ভিড়ে ভিড়াক্কার। ভারী লজ্জা করছিল প্রীতমের। আর তার মুখের ওই লাজুক হাসিটি দেখে অনেকেই অবাক মানল। তাহলে কি প্রীতম ভালো হয়ে উঠছে? মা প্রীতমকে শোয়ার ঘরে নিয়ে যেতে চাইছিল। সতম বলল, থাক মা, দাদা যা চাইছে তাই করো। প্রীতম আবার বারান্দায় বসে। কেউ তাকে কিচ্ছু জিজ্ঞেস করে না, অভিযোগ করে না, শাসন করে না। বোধহয় সতম সবাইকে বারণ করেছে। খুবই ক্লান্ত ছিল প্রীতম। দুপুরে অনেকক্ষণ ঘুমালো। বিকেলে মনোরম আলোয় বারান্দায় এসে বসল আবার। ছবি চা দিতে এসে সহসা ফিরে গেল না। চেয়ারের পাশটিতে বসে ঊর্ধ্বমুখী হয়ে একগাল হেসে বলল, তোমার আর কলকাতার জন্য মন খারাপ হয় না, না দাদা? প্রীতম কথাটা ভেবে দেখল। কলকাতার কথা তার খুব মনে পড়ে, কিন্তু না, প্রথম প্রথম যেমন হতো ফিরে যেতে ইচ্ছা করত, তেমনটা আর হয় না। সে মাথা নাড়ল। তুমি কলকাতার লোক হয়ে যাওয়ার পর আমরা ধরেই নিয়েছিলাম তুমি আমাদের পর হয়ে গেছো। এভাবে যে অনেক দিন আমাদের কাছে থাকতে পারবে তা কখনো ভাবতেই পারতাম না। প্রীতম হেসে গভীর শ্বাসও ফেলল সেই সঙ্গে। ছবি বলল, বৌদির চিঠি আজও এসেছে তোমার নামে। তুমি বৌদির চিঠিগুলো কেন পড়েও দেখো না বলো তো? আগের চিঠিটাও আটা খামে তোমার টেবিলে পড়ে আছে, জবাব দিলে না। পড়তে দোষ কি? প্রীতম উদাস মুখে চুপ করে থাকে। কি জবাব দেবে? বিলুর চিঠি তার পড়তে ইচ্ছে করে না। মনে হয় বিলুর চিঠির মধ্যে অনেক মিথ্যে সাজানো কথা থাকবে। ওইসব কথা তার এখন সহ্য হয় না। প্রীতম বলে, তোদের কাছে তো চিঠি দেয়ই। তা দেয়, তবু তোমার কাছে তো আলাদা করে কিছু বলার থাকতে পারে। আঁকলে কি করব, আমার তো এখন আর ওর জন্য কিছু করার নেই। তুমি ভীষণ অন্যরকম হয়ে গেছো। কি রকম রে? কেমন জানো, তোমাকে বাপু আজকাল ভয় করে। ভয় পাস? ভয় পাই তোমাকে ঠিক বুঝতে পারি না বলে। লাবু শোনার জন্য তুমি আজকাল ভাবো না দাদা। প্রীতম চট করে এ কথার জবাব দিল না। সারা গায়ে একটু ব্যথার টাটানি রয়েছে এখনো। তার অবশ্য প্রায় অনুভূতিহীন শরীরে এই ব্যথাটুকু খুব উপভোগ করেছিল সে। দূরের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, লাবুকে নিয়ে ভাববার কিছু তো নেই। যদি কোনো অ্যাক্সিডেন্ট বা অকাল মৃত্যু না ঘটে তাহলে ওর জীবন তো নিরাপদই। ওর মা ভালো চাকরি করে, আমারও কিছু টাকা রয়ে গেছে। তার চেয়ে বরং স্বার্থপরের মতো এখন আমার নিজেকে নিয়েই চিন্তা করতে বেশি ভালো লাগে। বলে প্রীতম একটু হাসল। কথাটার অর্থ ছবি খুব ভালো ধরতে পারল না, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। বলল, কিন্তু বৌদি যে আমাদের কথা বিশ্বাস করে না, তার কি করবে? প্রতি চিঠিতেই আমরা লিখি দাদা ভালো আছে, কিন্তু বৌদির সন্দেহ তুমি ভালো নেই। ভালো থাকলে নিজের হাতেই চিঠি লিখতে। খুব চিন্তা করে বুঝি? খুব।
লেখে তোমরা আমাকে সব কথা জানাচ্ছ না। এবার লিখে দিস, দাদার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। দাদার তো আয়ু বেশি নয়, তাই বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড সে নিংড়ে নেয়। তার সময় কই যে তোমাকে চিঠি লিখবে? ছবি হেসে বলে, এইসব কথা লেখা যায় বুঝি? প্রীতমও হাসে। তাহলে কিছুই লিখিস না। বৌদিকে নিজের হাতে তোমার একটু লেখা উচিত। একটিবার লেখো, ওই যা যা সব বললে তাই না হয় লেখো। অত ভাষা তো আর আমাদের কলমে আসবে না। তোর বৌদি যদি আমাকে নিয়ে ভাবনায় পড়ে থাকে, তবে একটু ভাবতে দে না। ভাবলে ভালোবাসা বাড়ে। সন্ধেবেলা ঘরে এসে টেবিলের ওপর বিলুর চিঠিটা পড়ে থাকতে দেখল প্রীতম, কিন্তু একবারও খুলে পড়তে ইচ্ছে হলো না তার। আগের মতো প্রীতম এখন ঘরবন্দি থাকে না, সকলের সঙ্গে একসঙ্গে বসে খায়, অনেক রাত অবধি পারিবারিক আড্ডায় জেগে অংশ নেয়। মাঝে মাঝে মনে হয় সে সেই শৈশবের শিলিগুড়িকে পেয়ে গেছে বুঝি। এখন আর তাই বিলুকে মনে পড়ে না, লাবুর জন্য চিন্তা নেই, মন কেমন করে না তেমন। টেলিগ্রামটা এলো বেশ রাতে। অ্যারাইভিং 12th অ্যাটেন্ড, বিলু। টেলিগ্রামটা পিয়নের হাত থেকে নিয়ে ঘরে এসেই মরম চেঁচায়, বৌদি কাল আসছে, হুররে! খবরটা মরমের মুখ থেকে বেরোতে না বেরোতেই বাড়িতে একটা আনন্দের কোলাহল পড়ে যায়। মা খুশি, বাবা খুশি, ছবিও খুশি। শুধু প্রীতমই এই খবরে তেমন উত্তেজনা বোধ করে না, বরং তার একটা ভ্রু একটু ঊর্ধ্বমুখী হয়। বিলু? কে বিলু? রাতে ঘুমের ঘোরে প্রীতমের মনে হয় তার কোনো অভাব নেই, তার কিছু প্রয়োজন নেই, আর কাউকে ছাড়াও তার চলে যাবে। সকালে বাচ্চা নিয়ে যে মহিলাটি সামনে এসে দাঁড়াবে, সে এই পৃথিবীর আরও হাজার হাজার মহিলার মতোই একজন, তার বেশি কিছু নেই। কিন্তু লাবু, লাবু তো তার মেয়ে। প্রীতম আধো ঘুমেই ভাবে, তাই বা ভাবছে কেন? লাবু আমারই বা কেন হবে? লাবু এই পৃথিবীতে আসার একটি মাধ্যম খুঁজেছিল, প্রীতম সেই মাধ্যম মাত্র। সে তো লাবুর সৃষ্টিকর্তা নয়। লাবুর প্রকৃত সৃষ্টিকর্তা যে, লাবু তারই। প্রীতম শুধু এক বিভ্রম, এক মায়া বশে ভাবে লাবু আমার মেয়ে, কিন্তু সত্য ঘটনা তো তা নয়। খুব সকালেই স্কুটার হাঁকিয়ে বৌদিকে আনতে নিউ জলপাইগুড়ি চলে গেল সতম। বাড়িতে গোছগাছ করতে লাগলো ছবি আর মা। গোছগাছের জন্যই সাত সকালে বিছানা ছাড়তে হয়েছে প্রীতমকে। ছবি তাকে ঠেলে তুলে বিছানা টান টান করে ভালো বেড কভার দিয়ে ঢেকে দিয়েছে। টেবিলে পেতেছে নিজের হাতে কাজ করা সবুজ ঢাকনা। আজ সব জানলায় দরজায় টান টান পর্দা। একটু বিরক্ত মুখে কাঁচা ধুতি পরতে হয়েছে প্রীতমকে, গায়ে সাদা কটকটে গেঞ্জি। চুল পাট করে সেজে গুজে বসে আছে বারান্দায়। ছবি চা দিতে এলে তেতো মুখে বলল, আজ কি পাত্রীপক্ষ আমাকে দেখতে আসছে রে? তোরা যা শুরু করেছিস। আসছেই তো দেখতে, যা অগোছালো হয়ে থাকো, বৌদি দেখে গিয়ে আমাদের নিন্দে করবে। এমনিতে বুঝি করে না? করলে করে, তবু যতদূর পারি মন রাখার চেষ্টা করি। তোর বৌদি হলো কলকাতাই মাল, কলকাতাইরা অত সহজে খুশি হয় না। কি যে সব বলো না দাদা। প্রীতম ভ্রু কুচকে চা খায়, তারপর হঠাৎ উদাসী এক হাওয়া আসে। প্রীতম চরাচরের দিকে সম্মোহিতের মতো চেয়ে আলো আর ছায়া, সবুজ আর নীল, প্রাণ আর জীবনের খেলা দেখতে থাকে। সামনের মাঠে খোঁটায় বাঁধা গরুর পাশে ছাগল চড়ছে। ঘাস, পতঙ্গ, পাখি, তুচ্ছ সব ওড়াউড়ি, অস্তিত্ব, শব্দ তাকে এক গভীর প্রাণের রাজ্যে নিয়ে যেতে থাকে। সেখানে নামহীন অস্তিত্ব আর বুদ্ধির জগৎ। বিলু নেই, লাবু নেই,
কেউ নেই। এই গভীর ধ্যানের মধ্যে স্কুটারে পি শব্দ হঠাৎ হানা দেয়। স্কুটারের পিছু পিছু গুড়গুড় করে আসে একটা অটোরিকশা, বাড়ির সামনে থামে। লাবু চেঁচিয়ে ডাকে, বাবা! ভোরের সুন্দর আলোয় ধোয়া মুখে একটু হাসে প্রীতম, হাত বাড়িয়ে স্নিগ্ধ স্বরে বলে, আয়। লাবুকে কোলের মধ্যে টেনে নিয়ে প্রীতম টের পায় আজ এরকমই সস্নেহে সে একটি ছাগলছানাকেও কোলে নিতে পারে। তার স্নেহ অনেকটাই নৈর্ব্যক্তিক হয়েছে এখন। লাবু অনেকটা লম্বা হয়েছে, অনেক বেশি সুন্দরও। তার মুখে এখন নিখুঁতভাবে প্রীতমের মুখের আদল চেপে বসেছে। খুব দামি আর সুন্দর একটা ফ্রক তার পরনে। দু হাতে লাবুর মুখখানা তুলে নিবিষ্ট চোখে দেখছিল প্রীতম। লাবু মুগ্ধ চোখে চেয়ে আছে বাবার দিকে, বলল, তুমি ভালো আছো বাবা? ভালোই মা, তুমি? আমিও ভালো আছি বাবা। বাড়ি শুদ্ধ লোক বেরিয়ে এসেছে বাইরে। মা বাবা, ছবি, মরম, রূপম। ভাইরা সুটকেস বাস্কেট বিছানা নামাচ্ছে অটোরিকশা থেকে। ছবি গিয়ে বৌদির হাত ধরে টেনে আনছে। ভারী সুন্দর এই দৃশ্য। কিন্তু প্রীতম নড়ল না। এক হাতে মেয়ের হাতটা ধরে নির্বিকার বসে রইল। বিলুর দিকে চেয়ে সে স্পষ্টই বুঝতে পারে বিলু সেই আগের মতো নেই। সামান্য মেদ বৃদ্ধির ফলে তার চেহারাটা পরিপূর্ণ শ্রীময়ী। মুখে ক্লান্তির আস্তরণের নিচে তৃপ্তির চিহ্ন। বিলু আর তার নেই। প্রীতমের দীর্ঘশ্বাস এলো না, দুঃখ হল না। উদাসীনতার এক গৈরিক রং আজ তার মন ছেয়ে আছে। সে দেখল, মনে মনে ক্ষমা করল সবাইকে। ঘণ্টা খানেকেরও বেশি সময় কেটে যাওয়ার পর বিলুর শাড়ি পাল্টে মুখ হাত ধুয়ে বারান্দায় আসে। আর একটা চেয়ার টেনে নিয়ে বসে বলে, আমার একটা চিঠিরও জবাব দাওনি। আমি ভালো আছি বিলু। সে কথাটা তো জানাতে পারতে। তুমি কেন এত জানতে চাও? চাইব না? বিলু অবাক হয়। রোগা মানুষটাকে এত দূরে ফেলে রেখে কলকাতায় থাকি, জানতে চাইব না? প্রীতম বিরক্ত হয় না, কিন্তু গভীর বিষণ্ণতার গলায় বলে, বেশ তো আছি। বেশ আছো জানি, মাঝে মাঝে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়ো তাও শুনেছি, কিন্তু আমি কেমন ছটফট করি তা জানো? প্রীতম কৌতূহল ভরে বিলুর দিকে তাকায়। সন্দেহ নেই, প্রীতমের জন্য বিলুর উদ্বেগ আছে, দায়িত্ববোধ আছে, দুঃখ আছে। কিন্তু এও জানে প্রীতম, বিলুর জীবনের ঠিক কেন্দ্রস্থলে সে নেই। বিলুকে চাকরির ঘানিতে ঘোরাচ্ছে কে? বিলুকে কলকাতার জালে আটকে রেখেছে কে? সে কি এক শূন্য গর্ভ নিরাপত্তার বোধ? বিলু কি জানে না কেউই কোথাও কখনোই নিরাপদ নয়? প্রীতম বলল, চিঠি লিখতে ইচ্ছা করে না। পড়তেও নয়? শুনলাম আমার চিঠি এলে তুমি নাকি তা খুলে পড়তেও চাও না। কবি বলেছে বুঝি? আসলে ভুলে যাই, মনে রাখলে কষ্ট পাবো বলে জোর করে ভুলে যাই। নইলে তোমার চিঠি পড়তে লোভ হয় খুব, কিন্তু পড়লেই দুর্বল হয়ে যাব যে। এ কথায় বিলু বোধহয় একটু ভিজে যায়, তবু বলে, ও কথার কোনো মানে হয় না। চিঠিতে কত জরুরি কথাও তো থাকতে পারে। জরুরি? কি আর এমন জরুরি কথা থাকতে পারে বলো তো জীবনে? ঘর সংসার সম্পর্ক সবই তো ছেলে খেলা বিলু। সন্ন্যাসী ঠাকুর, আমার মুখ চেনা হয় একটু ছেলে খেলাই করলে। তোমার অসুখটা তো আমার কাছে ছেলে খেলা নয়। মেয়েটাও দিনের মধ্যে 10 বার বাবার চিঠি এসেছে কিনা জানতে চায়। ওকে কি বলি বলো তো? তুমি তো বেশ সুন্দরী হয়েছ বিলু। আচমকা এ প্রশংসায় একটু কুকড়ে গিয়ে বিলু বলে, যাক বাবা, আমাকে দেখেছ তাহলে। আমি তো ভাবলাম
সন্ন্যাসীর বুঝি বউয়ের মুখ দেখাও বারণ। প্রীতম ক্ষীণ একটু হাসল, তারপর বলে, বেশ লাগে এখন তোমাকে দেখতে। থাক, আর বলতে হবে না। নিজের দোষ ঢাকতে এখন এরকম অনেক মিথ্যে কথা তোমাকে বলতে হবে। প্রীতম গম্ভীর মুখে হঠাৎ বলে, একটা কথা বলবো বিলু? বলো। তোমার এখনো সব শেষ হয়ে যায়নি, আমার গেছে। কেন আমার স্মৃতি নিয়ে তোমার নিজের জীবনটা নষ্ট করছো? বিলু নড়ে বসল, তারপর বলল, ওরকম একটা কথা তুমি আগেও বলেছ, আর বলো না। শোনো, আমি অভিমান থেকে বলছি না, আমার একটু ঈর্ষাও হবে না, অধিকার বোধেও লাগবে না। আমি তোমাকে সুখী দেখতে চাই। যদি সুখী না হই? তুমি চাইলেই কি সুখের পাখি এসে আমার কোলে বসবে? তবু আমি চাইছি। বলো না। আমি এখন অত আত্মকেন্দ্রিক নই। বিলু, তুমি বড় পাপ বোধে কষ্ট পাচ্ছ, কিন্তু যাকে পাপ বলে ভাবছ তা পাপ নাও হতে পারে। অধ্যায় ৭২। প্রীতম নিজে থেকেই মাস দুয়েক আগে অ্যালোপ্যাথি চিকিৎসা বন্ধ করে দিয়েছে। ইদানিং ওষুধের প্রতিক্রিয়া হচ্ছিল তার। পিঠের দিকে আর মাজায় ক্ষত দেখা দিচ্ছিল। মাঝে মাঝে হাঁফানির মতো শ্বাসকষ্টও হতো। অ্যালোপ্যাথি ওষুধের বেশিরভাগই কম বেশি বিষ জাতীয় জিনিস। ডাক্তারকে সে একদিন বলল, আমি আর ওষুধ খাবো না। ডাক্তার অবাক হয়ে বললেন, খাবে না? তাহলে কি করবে? আমার ড্রাগ রিয়াকশন হচ্ছে। ডাক্তার নিজেও সেটা জানেন, বিচক্ষণ প্রবীণ ডাক্তার। একটু ভেবে বললেন, খেও না, ভগবানকে ডাকো, তার চেয়ে বড় ডাক্তার আর কে আছেন? পরদিন থেকেই একজন হোমিওপ্যাথ প্রীতমকে দেখছে। বেশ সাধু সাধু চেহারার দাড়িওয়ালা হাসিখুশি মানুষ। বলার চেয়ে শোনেন বেশি, আর তার চেয়েও বেশি হাসেন। লোকটাকে পছন্দ হলো প্রীতমের। লোকটা একটু বাঙাল, আর বাহে টানে খাঁটি উত্তরবঙ্গীয় বলিতে শুধু বলে গেলেন, ভালো হইয়া যাইবেন গিয়া। ছোট ছোট মিষ্টি গুলির ওষুধ খেতে আপত্তি নেই প্রীতমের। উপকার হোক না হোক, অপকারও নেই। ডাক্তার বড় একটা আসেন না, সতম গিয়ে অবস্থার বিবরণ দিয়ে ওষুধ নিয়ে আসে। তাতে কাজ হয় কি না বোঝা যায় না, কিন্তু সতম খুব নিয়ম করে ওষুধ খাওয়ায়। ওষুধের মাত্রা খুবই অবিশ্বাস্য রকমের কম। 7 দিনে মাত্র 1 দিন একটি ডোজ, খালি পেটে এবং সকালে। এই চিকিৎসা ব্যবস্থায় মোটেই খুশি হলো না বিলু। পরের দিনই সে নিজে দাড়িওয়ালা ডাক্তারের বাড়িতে হানা দিল। ডাক্তারবাবু এই সাজগোজ করা বুদ্ধিমতী মেয়েটিকে দেখে একটু তটস্থ হয়ে বললেন, হবে, একটু ধৈর্য ধরতেই হবে, একটু দেরিতে ক্রিয়া হয়। বিলু ভ্রু কুঁচকে বলে, আপনার কি মনে হয় না ওর এখনই অ্যালোপ্যাথি চিকিৎসা বন্ধ করাটাও ঠিক হয়নি? ডাক্তার একটু ফাঁ পড়ে পড়ে বলেন, ওই চিকিৎসাতেও বিশেষ উপকার হইতেছিল না। আপনি কি পারবেন? ডাক্তার খুব হেসে বলেন, রোগীর এখন তখন অবস্থা না হইলে কেউ তো আর হোমিওপ্যাথির কাছে আসে না। আমার সব রোগী তাই মরুইন না, তাকেও ভালো করতে সময় তো একটু লাগেই মা। আপনার নিশ্চিন্তে যান গিয়া। ডাক্তারের পসার বেশি নয়, তা বাইরের ঘরে বসেই টের পেল বিলু। সকালবেলার দিকেও রোগী বলতে ডাক্তারের বাইরের ঘরে প্রায় কেউই নেই। ডাক্তার নিজেও তার ক্ষেতির কাজ দেখছিল। খবর পেয়ে মাটি মাখা হাতেই উঠে এসেছে। দুটো ভাঙা আলমারিতে রাজ্যের পুরনো হোমিওপ্যাথির বই আর জার্নাল। দুটো ছোট পুরনো আলমারিতে 1000 খানেক শিশি আর বোতল। দেওয়ালে মহাত্মা হ্যানিম্যানের ছবিতে ঝুল পড়েছে।
ডাক্তার গা আদুর, ধুতি হাঁটু অবধি তোলা, দাড়ির ফাঁকে হাসি। বিলু খুশি হচ্ছিল না, বলল, কলকাতায় ওকে বড় বড় স্পেশালিস্ট দেখছিল, তারাই কিছু করতে পারল না। ডাক্তার শুধুই হাসছিলেন। বিলু অগত্যা উঠল। তার ইচ্ছে করছিল এক্ষুনি প্রীতমকে কলকাতায় ফেরত নিয়ে যায়। এরকম অব্যবস্থায় বিনা চিকিৎসায় লোকটা মরেই যাবে। বেরোনোর মুখে বিলু বাঁ হাতে ডাক্তারের বাগানটা দেখল। চোখ জুড়িয়ে যায়, কি সবুজ কি সবুজ। ওটা কি শশা নাকি? শশাই মা, খাইবেন? লইয়া যান কয়টা। বলে ডাক্তার গিয়ে মাচান থেকে কয়েকটা দুধ কচি শশা পেরে এনে বিলুর হাতে দেয়। বিলু শশাগুলো নিয়ে এসেছিল বটে, কিন্তু বাড়িতে পা দিয়ে প্রীতমকে বলল, এবারই আমার সঙ্গে তোমাকে ফিরে যেতে হবে। কেন? প্রীতম অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে শুনি? এই কি চিকিৎসা? লোকটা তো তেমন উঁচুতরের ডাক্তারও নয়, প্র্যাকটিসই নেই। প্রীতম থম ধরে থেকে কিছুক্ষণ বাদে বলে, এর ওষুধে আমার কাজ হচ্ছে। ছাই হচ্ছে। হাতি ঘোড়া গেল তল, এখন মশা বলে কত জল। আমি এসব পছন্দ করছি না। এবারই আমি তোমাকে নিয়ে যাব। নিয়ে কি করবে? যদি হোমিওপ্যাথি করাও, তবে তার জন্য কলকাতায় ঢের বড় ডাক্তার আছে। এই লোকটা কিচ্ছু জানে না। কি করে বুঝলে? রুগী নেই, কেমন ক্যাবলার মতো সবসময় হাসে। ওগুলো যুক্তি নয় বিলু। কোনটা যুক্তি নয়? ডাক্তারের বিচার করতে যেও না। আমার রোগের কোনো চিকিৎসা এখনো অ্যালোপ্যাথিতে নেই। কলকাতার ডাক্তাররা সে কথা আকারে ইঙ্গিতে বলেই দিয়েছে। হোমিওপ্যাথিতে আছে কি না আমি জানি না। জানি না বলেই ভরসা করতে পারছি না। এই লোকটা শতমের চেনা। ক্যাবলা হলে শতম ওকে দিয়ে আমার চিকিৎসা করাতো না। বিলু সাময়িকভাবে চুপ করে গেল বটে, কিন্তু যুক্তিটা মেনে নিল না। বিকালেই সে শতমকে বলল, এখানে তোমার দাদার ভালো চিকিৎসা হচ্ছে না, আমি ভাবছি ওকে কলকাতায় নিয়ে যাব। এই কথায় একটু থতমত খেয়ে যায় শতম। সত্য বটে, দাদার দায় দায়িত্ব সে নিজের ঘাড়ে নিয়েছে, কিন্তু এই কথাও অস্বীকার করার উপায় নেই যে দাদার ওপর অধিকার তার চেয়েও বৌদিরই বেশি। পুরুষ মেয়ে উভয় পক্ষই বিয়ের পর আত্মীয় স্বজনের কাছে একটু পর হয়ে যায়। দাদা মরলে বৌদিরই তো সবার আগে শাখা ভাঙবে, সিঁদুর মুছবে। কাজেই বৌদির যতটা অধিকার তার ততটা নয়। সে বলল, আবার কলকাতা? কলকাতায় ভালো। এখানে কেউ তোমরা ওর ওপর ঠিক নজরও রাখতে পারছো না। শুনলাম দুদিনও ঘর থেকে বেরিয়ে গেছে। আমি আসবার আগের দিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল। যদি গাড়ির সঙ্গে ধাক্কা খেত। শতম একটু হাসল। আমাদের পাড়াটা তেমন কনজেস্টেড নয়, তাই রক্ষা। যদি এ কাণ্ড দাদা কলকাতায় করে তাহলে কি হবে বৌদি, বলো তুমি? তুমি তো অফিসে থাকো, লাবু স্কুলে। দুজন মাইনে করা লোক কতক্ষণ নজর রাখবে? দরকার হলে আমি ছুটি নিয়ে থাকবো বাসায়। ছুটি নেবে? কেন? চাকরিটা ছেড়ে দাও না। দরকার হলে তাও ছাড়ব। কয়েক মাস আগে শতম যে জবরদস্তিতে দাদাকে নিয়ে এসেছিল, সেই অপমানটা ভোলেনি বিলু। আজ বহুদিন বাদে সেই শুষ্ক ক্ষত থেকে রক্তক্ষরণ টের পায় সে। বাঘিনীর মতো জিভ দিয়ে সেই রক্তের স্বাদ নেয় সে। শতম বৌদির চেহারায় বিদ্রোহের আভাস পাচ্ছিল, তাই কথা বাড়াল না। মৃদুস্বরে বলল, নিয়ে যেতে হয় যাবে, তার আর কথা কি। এত সহজে দুরন্ত শতম বাঘ মানবে তা ভাবেনি বিলু। একটু ক্লান্ত স্বরে সে বলল, 3টে ফার্স্ট ক্লাসের টিকিট করে দাও তাহলে। দেব, মাকে আগে একটু জানিয়ে নাও। নিজের ঘরে বা বারান্দায় বসে প্রীতম সবই টের পায়। কলকাতা যাওয়ার ব্যাপারে তার কোনো মতামত আর চাইছে না বিলু। অর্থাৎ প্রীতমের মতামত এখন উপেক্ষা করলেও তার চলে। বাড়ির কেউই বিলুর প্রস্তাবে বাধা দিচ্ছে না। তার মানে কি, প্রীতমকে এরা কেউ চায় না? ঠান্ডা লড়াইটা বিলু জিতে গেছে তাহলে?
শতম একদিন একটা ফার্স্ট ক্লাস কুপে রিজার্ভ করে এসে 3টে টিকিট বৌদির হাতে দিয়ে বলল, আগামী রবিবার। বিলু টিকিট 3টে তার ভ্যানিটি ব্যাগে রেখে দিল। এই সবই ঘটল প্রীতমের চোখের সামনেই। বাড়িতে আজকাল হইচই কমে গেছে। রাতে খাওয়ার পর আড্ডা নেই। ডাক্তার ওষুধ দেওয়া প্রায় বন্ধ করেছে। একদিন সকালবেলা বারান্দায় বসে গোটা ব্যাপারটা ভেবে মৃদু মৃদু একটু হাসল প্রীতম। তার কেবলই মনে হচ্ছিল বিলু কোনো রকমে টের পেয়েছে যে প্রীতম ভালো হয়ে উঠবে, আর যদি তাই হয় তবে সে কেন প্রীতমের আরোগ্যের 16 আনা কৃতিত্ব নিজে দাবি করবে না? এত গভীরভাবে কথাটাকে বিশ্বাস করল প্রীতম যে সকালে প্রথম বিলুর সঙ্গে দেখা হতেই সে বলল, তাই না বিলু? অবাক বিলু, বলে, কিসের তাই না? এই যে তুমি আমাকে কলকাতায় নিয়ে যেতে চাইছো, এর মূলে আছে অন্য একটা কথা। কি কথা? তুমি জানো যে আমি ভালো হয়ে উঠছি, আর সেই ভালো হয়ে ওঠার জন্য তুমি নিজের কৃতিত্ব দাবি করতে চাও। বিলু খানিকক্ষণ চেয়ে থেকে কঠিন মুখ করে বলে, তুমি ভালো হয়ে উঠছ? একথা কে বলল? আমি টের পাই, তুমিও টের পাচ্ছ। আমি পাচ্ছি না। তাছাড়া অত ঘোর প্যাচ আমার মনের মধ্যে ছিল না। তুমি এসব ভাবলে কি করে? প্রীতম হতাশার শ্বাস ফেলে বলে, ছেড়ে দাও ওসব কথা। আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। তাই দেখছি, কিন্তু ওসব নিয়ে ভাববার সময় আমার নেই। আমি তোমাকে নিয়েই কলকাতায় যাব। প্রীতম জবাব দিল না। পরদিন সকালে মরম চেঁচিয়ে উঠল, দাদা নেই! দাদা কোথায় গেল? সারা বাড়ি তৎক্ষণাৎ জেগে উঠল। তারপর খোঁজ খোঁজ, কিন্তু আশেপাশে কোথাও প্রীতমকে পাওয়া গেল না। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, সারা দিনটাই চলে গেল। প্রীতম ফিরল না। বিলু ক্রমেই গম্ভীর আর থমথমে হয়ে উঠছিল। তারপর নিজের বাক্স টাক্স গোছাতে লাগলো আপন মনে। দুপুরের মধ্যেই সম্ভাব্য অসম্ভাব্য সব জায়গা থেকে ঘুরে আসতে লাগলো লোক। কোথাও প্রীতম নেই। থানা, হাসপাতাল, কোথাও না। ধারে কাছে জলপাইগুড়ি আর খোকসাডাঙ্গায় প্রীতমের এক পিসি আর এক দূর সম্পর্কের জ্যাঠা থাকে। সেখান থেকেও খবর এলো প্রীতম যায়নি। বিলুর মুখে দুশ্চিন্তা নেই, উদ্বেগ নেই, শুধু কঠোর লাবণ্যহীন একটা আক্রোশ জ্বলছে। উদ্বেগে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ায় মা বিছানায় শোয়া, বাবা ঘর বার করছে। ছবি দুপুরে ডাল সেদ্ধ আর ভাত নামিয়ে রাখলো কোনো ক্রমে। কেউ খেলো, কেউ খেলো না, তবে কেউ কাউকে খাওয়ার জন্য সাধাসাধি করল না। বিলু অবশ্য মেয়েকে নিয়ে খেতে বসল। খেতে খেতেই ছবিকে বলল, ওরা অত খোঁজাখুঁজি না করলেই পারত। ছবি চমকে উঠে বলে, কেন বৌদি? তোমার দাদার তো আর অচেনা জায়গায় নেই। পাছে আমি কলকাতায় নিয়ে যাই সেই ভয়ে ওকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এতটা না করলেই হতো। তেমন আপত্তি থাকলে আমি না হয় ওকে নিয়ে যেতাম না। ছবি অবাক হয়ে বলে, সরিয়ে দেওয়া হয়েছে? কে সরালো? আমরা? তাও তোমরাই জানো। ওর মতো পঙ্গু লোকের পক্ষে খুব দূরে যাওয়া তো সম্ভব নয়। ছবি অল্প বয়সের ধর্মিক একটু মুখিয়ে উঠে বলে, দাদাকে পঙ্গু বলছো কেন? যে হাঁটতে পারে, সাইকেল চালাতে পারে, সে কি পঙ্গু মানুষ? মোটেই পারে না। ওসবও করে মরার জন্য। একদিন এভাবেই একটা অ্যাক্সিডেন্ট করে মরবে। তোমরা তখনও চোখ বুজে থেকো। এই কথার জবাব এলো না ছবির মুখে। অসহায়ভাবে খানিকক্ষণ চেয়ে থেকে ডালের হাতাটা মেঝেয় রেখে সে দৌড়ে নিজের ঘরে গিয়ে কাঁদতে বসল। ছবির মুখ থেকে কথাটা ছড়িয়ে পড়তেও বেশি দেরি হলো না। দুপুরে খেয়ে নিয়ে ঘুমিয়ে বিকেলের দিকে বিলু যখন উঠল, তখন 3 ভাই শ্মশান ফেরত চেহারা নিয়ে বারান্দায় বসে আছে। দুপুরে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাওয়ায় মা অঘোরে ঘুমোচ্ছে। বাবা বাড়ি নেই। ছবি চা করছে। বিলুকে দেখে শতম উঠে এলো।
বিলুকে ঘরে ডেকে এনে বলল, তোমার সঙ্গে একটু কথা আছে বৌদি। বলো, খুব নিস্পৃহ গলায় বলল বিলু। তোমার মনে যত সন্দেহই থাক, দাদাকে আমরা কিন্তু সত্যি লুকিয়ে রাখিনি। বিলু এ কথার জবাব দিল না, কিন্তু মুখটা আরো গম্ভীর আর কঠিন হলো। দাদা শেষ রাতে বেরিয়ে গেছে, কোথায় গেছে জানি না। ব্যাপারটা হালকাভাবে দেখো না, এর মধ্যে কোনো লুকোচুরি নেই। বিলু নিরাশ গলায় বলে, প্রীতমকে খুঁজে বের করা খুব শক্ত কাজ নয় সতম। কোথায় কোথায় যেতে পারে তা তোমাদের অজানা থাকার কথা নয়। আমরা সব জায়গায় খুঁজেছি, দাদার সব বন্ধুর বাড়িতে গেছি, কোথাও পাইনি। বিলু তবু বিশ্বাস করল না। মৃদু বিষ গলায় বলল, একটা কথা তো মানবে, প্রীতম মোটর নিউরো ডিজেনারেশনের রোগী। তার পক্ষে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা সম্ভব নয়। সে কতদূর যেতে পারে? তা তো জানি না। এটাও আমাকে বিশ্বাস করতে বলো? বলি, কারণ কথাটা সত্যি। এমনকি আমরা রেল লাইন ধরেও খুঁজেছি, যদি সুইসাইড করে থাকে। ধারে কাছে পুকুর টুকুর নেই, থাকলে জলে লোক নামাতাম। খুঁজে দেখেছি দাদা তার একটা হাত ব্যাগ সঙ্গে নিয়ে গেছে, সেই হাত ব্যাগে দাদার সব টাকা পয়সা থাকতো। বিলু চুপ করে রইল। সতম মিনতি করে বলল, বিশ্বাস করো বৌদি, লুকিয়ে রাখলে এতক্ষণে স্বীকার করতাম। বিলু মৃদুস্বরে বলে, তাহলে ও নিজেই হয়তো লুকিয়ে আছে। তোমাদের আর খুঁজতে হবে না, আমি চলে গেলে ঠিক ফিরে আসবে। সতম ভীষণ উদ্বেগের গলায় বলে, এই অবস্থায় তুমি চলে যাবে, দাদা ফিরে না এলেও? আমি না গেলে যে ও ফিরবে না। সতম একটু অবিশ্বাস ভরে বৌদির দিকে চেয়ে থাকে, তারপর বলে, যদি দাদা না ফেরে? ফিরবে। যে সুইসাইড করতে যায় সে সঙ্গে টাকা নেয় না। মানছি, কিন্তু দাদা তো সুস্থ সবল নয়, হয়তো রাস্তায় বিপদে পড়ে যাবে। বিরক্ত বিলু বলে, তার আমি কি করব বলো তো? কিছু করতে হবে না, আমরা চারদিক হাল্লাক ফেলে দিয়েছি, 2-4 দিনের মধ্যেই খবর এসে যাবে। যতদিন খবর না পাই ততদিন তুমি থাকো, নইলে 5 জনের চোখেই যে খারাপ দেখাবে। লোকনিন্দার কথাটা রাগের মাথায় ভেবে দেখেনি বিলু, এখন ভাবল লুকিয়েই থাক। আর যাই হোক, এই অবস্থায় তার কলকাতায় চলে যাওয়াটা খুবই বিসদৃশ। বিলু অসহায় মুখে বলে, আমার যে ছুটি নেই। ছুটি বৌদি? খুব অবাক হয়ে তাকিয়ে থেকে হঠাৎ সতম হেসে ফেলে। ছুটি নেই? হায় ঠাকুর, দুনিয়ায় ছুটি নেইটাই সবচেয়ে বড় কথা হলো, দাদা যে নেই সেটা কিছু নয়। বিলু এইসব খোঁচালো কথা সহ্য করতে পারে না, তবে এ সময় ঝগড়াও করল না সে। সে চুপচাপ চলে এলো নিজের ঘরে। লাবু ঘুম থেকে উঠে কেমন পাথরের মতো বসে আছে, অস্বাভাবিক একটা স্থিরতা। চোখ দুটোর পলক পড়ছে না, দাঁত দিয়ে খুব জোরে নিচের ঠোঁটটাকে কামড়ে রেখেছে। চোখের দৃষ্টি খানিকটা শূন্যতায় ভরা, কিছু দেখছে না। বিলু তাড়াতাড়ি কাছে গিয়ে লাবুকে কোলে টেনে নিয়ে বলে, কি হয়েছে লাবু, শরীর খারাপ নয় তো? লাবু অবাক হয়ে মাকে একটু দেখল, তারপরই হঠাৎ শরীরে ঢেউ দিল তার, ঠোঁট কেঁপে উঠল। ফোপাতে ফোপাতে হিক্কা তুলে সে বলল, বাবার জন্য ভীষণ মন কেমন করছে মা।